দেখা যাচ্ছে হুম, সংকেত দিন। হুম, শুরু। স্টার্ট করবো। আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচের রিভিশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকে আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে থেকে তোমাদের সাথে আমি থাকবো এবং আইসিটিটাকে খুব সুন্দর করে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি লাস্ট রিভিশন প্রোগ্রামটার মধ্যে তোমরা একদম সম্পূর্ণ আইসিটিটাকে আমি সুন্দর করে গুছিয়ে তোমাদের একবার রিভিশন দেওয়া দিব এবং পাশাপাশি তোমরা রিভিশন দেওয়ার পর তোমরা এখান থেকে পরবর্তীতে যে এক্সাম গুলো থাকবে, আমাদের যে ওয়েবসাইটে এক্সাম গুলো থাকবে, সেগুলো এক্সাম গুলো দিবে এবং পাশাপাশি আমরা তো প্র্যাকটিস গুলো কিন্তু আস্তে আস্তে এই ভিডিও গুলো দিতে থাকবো এবং তোমাদের ক্লাসগুলো নিতে থাকবো। দেখো, আজকে তোমাদের, আচ্ছা, তোমরা একটু আমাকে প্রথমে কমেন্টস করে জানাবা যে সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা তোমরা, এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, তোমরা সবকিছু ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাবা যে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। আমি যদি গ্রিন সিগন্যাল পাই তাহলে শুরু করব। একটু সাউন্ডটা চেক করে দেখেন যে সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সাউন্ডটা ঠিকঠাক মতো আছে। ওকে, ডান। আচ্ছা, তো আজকে তোমাদের সাথে আলোচনা করবো একদম একদম 10 মার্চ আজকে আমরা শিওর করব। প্রথমেই তোমরা জানো যে তোমাদের গত বছরও কিন্তু এইচএসসি আইসিটি তে 2023 সালে ঢাকা বোর্ডে তোমাদের দেখা গেছে প্রথম অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসছে, তৃতীয় অধ্যায় থেকে তোমাদের 2টা কোশ্চেন প্রতি বছরই আসে, এবারও তোমাদের তৃতীয় অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসবে। তো আমরা স্টেপ বাই স্টেপ 10-10 করে আমরা শিওর করতে করতে আগাবো। তো আজকে আমরা আলোচনা করব 3.1 সংখ্যা পদ্ধতির টপিক গুলো নিয়ে। সংখ্যা পদ্ধতির একদম বেসিক থেকে শুরু করে আমি এমন ভাবে আলোচনা করব যাতে তোমাদের এইগুলো হয়ে যায়। চলো আজকে আমরা শুরু করি যে সংখ্যা পদ্ধতি আসলে কাকে বলে। সেটা যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা সবাই জানো যে আমরা মূলত কোন একটা সংখ্যাকে যেভাবে লিখি বা প্রকাশ করি, সেই লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে আমরা সংখ্যা পদ্ধতি বলতে পারি, তাই না? বা আমি এখানে সংজ্ঞাটা দিছি, দেখো, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক বা ডিজিট ব্যবহার করে যে সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি, তার মানে আমরা একটা সংখ্যাকে যেভাবে লিখবো বা প্রকাশ করব, সেই লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে আমরা কি বলবো? সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, আদিম যুগের মানুষ, একেবারে প্রাচীন যুগের মানুষরা কিভাবে সংখ্যাকে গণনা করতো। তাহলে তারা কিন্তু গণনা করতো, দেখো, ওরা যেভাবে গণনা করতো লাঠি দিয়ে, তার মানে ওরা যে কাজটা করতো, একটা লাঠি দিয়ে 1 বুঝতো, 2টা লাঠি দিয়ে 2 বুঝতো, 3টা লাঠি দিয়ে 3 বুঝতো, এরকম করে 4টা লাঠি দ্বারা 4, 5টা লাঠি দ্বারা 5, এরকম করে দেখো 9টা লাঠি দ্বারা 9, 10টা লাঠি না দিয়ে তারা কিন্তু এর মতো সাইন দিয়ে তারা 10 কে বোঝাতো, কয়েলের মতো সাইন দিয়ে তারা 100 কে বোঝাতো, ফুলের মতো সাইন দিয়ে একটা মান বোঝাতো, আঙুলের মতো সাইন দিয়ে একটা মান বোঝাতো, ব্যাঙের বাচ্চা বা ব্যাঙের ছানার মতো সাইন দিয়ে একটা মান বোঝাতো, মানুষের মতো সাইন দিয়ে একটা মান বোঝাতো। তার মানে তারা কিন্তু এভাবে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে গণনা করতো, এর জন্য তাদেরটাকেও আমরা সংখ্যা পদ্ধতি বলবো। এবার আমরা দেখি যদি আমরা কিভাবে সংখ্যাকে গণনা করতাম বা আমরা কিভাবে লিখি। সাধারণত আমরা লিখি 1 এভাবে, 2 এভাবে, 3 এভাবে, এইরকম করেই তো আমরা লিখি। তার মানে তুমি দেখো এই জিনিসটা আসছে কোত্থেকে, সেটা আমি তোমাদেরকে হয়তো এর আগে একটা রিলস এর মধ্যে তোমাদেরকে দেখাইছিলাম, তারপর আবার একটু দেখাই দিই। দেখো, ছোটবেলা থেকে আমরা যে 1 লিখতাম, এই 1টা কিভাবে, তুমি একটু খেয়াল করে দেখো। এই 1টা মূলত হচ্ছে, তুমি এই যে দেখো, 1-এর মধ্যে কোণ কয়টা? একটা। 2-এ কিন্তু কোণ 2টা, এর জন্য কিন্তু আমরা সাধারণত 3-এ 3টা, 4-এ কিন্তু 4টা, 5-এ কিন্তু 5টা, ঠিক একইভাবে 9 কিন্তু 9টা।
ঠিক এরকম 6, 7, 8 না, প্রত্যেকটার মধ্যে দেখো তোমার কোন, এই হিসাব করে কিন্তু সাধারণত আমাদের যে 1, 2, 3, 4, 5, 6 আমরা 0 থেকে 9 পর্যন্ত যেগুলোই লিখি না কেন, মানে 1 থেকে 9 পর্যন্ত যেটাই লিখি না কেন সেগুলো কিন্তু এই কোণ অনুযায়ী আসে। তাহলে সেখান থেকে আমরা তোমাদেরকে বলছিলাম যে তোমরা দেখো জিরোতে কিন্তু কোনো কোণ নাই। আমরা কি বলতে পারি জিরোতে কি কোনো কোণ আছে? বলো তো, জিরোতে কি কোনো কোণ আছে? জিরোতে কোণ নাই বিধায় এটাকে জিরো বলে। আর জিরো শব্দটা আমরা বলছিলাম ল্যাটিন শব্দ জেপিরো থেকে উৎপত্তি হয়েছে। কি থেকে বলো তো? জেপিরো। জেপিরো মানে হচ্ছে এখান থেকে দেখো জিরো, এটা একটা ল্যাটিন শব্দ, মনে রাখবা। আর এগুলো অবজেক্টিভের জন্য তোমাদের বোর্ডে আসতে পারে। ল্যাটিন শব্দ জেপিরো, জিরোর আরেকটা নাম হচ্ছে জেপিরো, এটা ল্যাটিন শব্দ। আবার এটাকে যদি আরবি ভাষায় বলা হয়, আরবি ভাষায় এটাকে কি বলতো জানো? আরবি ভাষায় এটাকে বলতো নফর। এগুলো তোমরা মনে রাখবা, এগুলো তোমরা সুন্দর করে নোট করে নিবে। তাহলে জিরোকে আমরা জানলাম, জিরোকে ল্যাটিন ভাষায় কি বলে? জেপিরো বলে। জেপিরো থেকে মূলত জিরো শব্দের উৎপত্তি হয়েছে। আর জিরোকে আরবি ভাষায় আমরা কি বলবো বলো? নফর বলবো। তাহলে আশা করি তোমরা মানে সংখ্যা পদ্ধতি কিভাবে জিনিসগুলো কাজ করে সেই জিনিসটুকু বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাবো এখান থেকে তোমাদের অবজেক্টিভের জন্য আসলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আসে। কয়েলের মতো সাইনটা, এই চিহ্নটা আসে, বলবে এটা কত মান প্রকাশ করে, এই ফুলের মতো সাইনটা কত মান প্রকাশ করে। এগুলো কিন্তু সাধারণত বোর্ডে আসার মতো কোশ্চেন। তো তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নিবে। এবার চলো আমরা যদি তোমাদেরকে জিজ্ঞেস করি সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে বেশিরভাগ বাচ্চা কাচ্চারা যে ভুলটা করে এখানে, সংখ্যা পদ্ধতি আসলেই কত প্রকার, আসলে ধুম করে বলে 4 প্রকার। 4 প্রকার না, মনে রাখবা সংখ্যা পদ্ধতি সাধারণত হচ্ছে 2 প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার বলো? 2 প্রকার। 2 প্রকারের মধ্যে প্রথমটাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি, তারপরটাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে বলো সংখ্যা পদ্ধতি কত প্রকার বললে আমরা বলবো 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল, তারপরটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল সংখ্যা কোনগুলো? মনে রাখবা যে সংখ্যাগুলো পজিশনের উপর নির্ভর করে, আমি আবার বলছি, যে সংখ্যাগুলো পজিশনের উপর নির্ভর করে তাকে বলবো পজিশনাল। আর নন পজিশনাল কোনগুলো? যেগুলো পজিশনের উপর নির্ভর করে না, সেগুলোকে আমরা নন পজিশনাল বলবো। উদাহরণ দিচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা দিয়ে একটা তোমাদের অবজেক্টিভ আসে, সেটা আমি লেখাই দিচ্ছি, তোমাদের একটু খেয়াল করে দেখো। যদি বলে পজিশনাল, বিষয়টা হচ্ছে আমি তোমাকে এভাবে উদাহরণ দিতে পারি। যেমন মনে করো তুমি একটা অফিসে জয়েন করছো। অফিসে জয়েন করলে কি হয়, তুমি সেখানে কয়েকদিন জব করলা, জব করার পর তোমার প্রমোশন হলো। তাহলে প্রমোশন হলো, তোমার স্যালারি থেকে শুরু করে তোমার কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়। তুমি মনে রাখবা যদি চেঞ্জ হয়, তোমার ভ্যালু যদি চেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা বলবো পজিশন। তার মানে তোমার অবস্থান চেঞ্জের সাথে যদি তোমার ভ্যালু চেঞ্জ হয়, তাহলে তুমি সেটাকে বলবো পজিশনাল। আর নন পজিশনাল যদি ভ্যালু চেঞ্জ না হয়, সেখানে আমরা বলবো নন পজিশনাল। যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। তোমরা দেখো এখানে কত দেখতে পাচ্ছ বলতো? আমার এখানে 5টা আঙ্গুল দেখতে পাচ্ছ। এখন বর্তমানে হাতটা আছে আমার এই পজিশনে। এখন যদি আমি তোমাকে বলি এখানে কয়টা দেখতে পাচ্ছ, তোমরা এখানেও কিন্তু 5টাই দেখতে পাচ্ছ। তাহলে দেখো এখানেও 5টা দেখতে পাচ্ছ, এখানেও 5টা দেখতে পাচ্ছ। আমি যে পজিশনই করি না কেন, সেখানে কিন্তু তুমি 5টাই দেখতে পাচ্ছ। আমি বলছি পজিশনের চেঞ্জের সাথে যদি ভ্যালুটা চেঞ্জ হয়, এখানে কিন্তু কোনো প্রকার চেঞ্জ হয় নাই। যেহেতু কোনো প্রকার চেঞ্জ হয় নাই, তাহলে এটাকে আমরা বলবো নন পজিশনাল। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো তো, আমি যদি তোমাকে বলতাম 10, এখন এখানে তো 10 লিখছি, দেখো আমি যদি পজিশনটা চেঞ্জ করে দিই, এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, দেখো একটু আগে কিন্তু 10 ছিল, এখন কিন্তু মান চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে গেলে তুমি কি বলবা বলো? পজিশনাল সংখ্যা। এটি দিয়ে কিন্তু 1 নম্বরের একটা অবজেক্টিভ আসে। তাহলে তুমি মনে রাখবা চেঞ্জ হলেই সেখানে কি বলবো বলো? সেটা পজিশনাল, বাদ বাকি সব কি বলো? নন পজিশনাল। এটা বোঝার জন্য আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে। যেমন একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি তুমি চিনবা কিভাবে? 3টা বৈশিষ্ট্য দেখে তুমি চিনতে পারবা। যেমন ওর নিজস্ব মান থাকবে, ওর স্থানীয় মান থাকবে এবং ভিত্তি থাকবে। আমি আবারও বলছি, একটা পজিশনাল সংখ্যার 3টা বৈশিষ্ট্য থাকবে: নিজস্ব মান থাকবে, স্থানীয় মান থাকবে, ভিত্তি থাকবে। আর নন পজিশনাল এগুলো কোনো কিছু থাকবে না, বা 3টা বৈশিষ্ট্য ফুলফিল করবে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন তুমি যদি বলো, যেমন আদিম যুগের মানুষদের মতো করে যদি 11 লিখতে চাইতাম, তাহলে কি করতাম বলো তো? এন এর মতো সাইন দিয়ে আমরা কত লিখছিলাম? 10। এই লাঠির মতো সাইন দিয়ে আমরা কত লিখছিলাম বলো? 1। 10 আর 1 কত বলো? 11। তাহলে এটা মানে 10, এটা মানে 1 যদি হয়, এখানে কত পাইছি? 11। এখন লাঠির মতো সাইনটাকে যদি আমরা আগে দিই, এর মতো সাইনটাকে যদি আমরা পরে দিই, তাহলে কি ঘটনা ঘটতেছে দেখো, এখানে কিন্তু 1 একই থাকবে, এই 1 কিন্তু 100 হয়ে যাবে না। তারপরে এন এর মতো সাইন কিন্তু 10 10ই থাকবে। তার মানে তুমি দেখো এখানে কিন্তু 11ই তুমি পাচ্ছ। তার মানে তুমি দেখো পজিশন তুমি চেঞ্জ করছো, কিন্তু মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু মানের কোনো পরিবর্তন হয় না, তার জন্য আমরা এটাকে কি বলবো বলো? নন পজিশনাল সংখ্যা বলবো। কিন্তু আমি যদি তোমাকে বলতাম যে, যেমন মনে করো 20 লিখলাম, এই 20 এর নিজস্ব মান তো 20। এখন তুমি খেয়াল করে দেখো 20 এর নিজস্ব মান 20। আবার তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, ছোটবেলায় কিন্তু ওর একক দশক পড়ছো না, তার মানে ওর কিন্তু স্থানীয় মানও আছে। আবার তুমি চিন্তা করে দেখো, ছোটবেলা থেকে তুমি 0 থেকে টোটাল 9 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা বলো? 10টা সংখ্যা নিয়ে কাজ করছো। তাহলে 10টা সংখ্যা নিয়ে যেহেতু তুমি কাজ করছো, তার মানে এটার ভিত্তি কত বলতে পারি আমরা? 10 বলতে পারি।
তাহলে তুমি খেয়াল করে দেখো, এটার মধ্যে কিন্তু আমরা নিজস্ব মানও আছে, 20 এর নিজস্ব মান 20, 20ই স্থানীয় মানও আছে এবং কি ভিত্তিও আছে। তিনটা বৈশিষ্ট্য ফুলফিল করতেছে বিধায় এটাকে আমরা বলবো পজিশনাল। কিন্তু এইগুলোকে আমরা নন পজিশনাল কেন বলবো? কারণ এটা তিনটা বৈশিষ্ট্য ফুলফিল করবে না। তুমি নিশ্চয়ই বাজারে গিয়ে বলবা না যে ভাই আমাকে VII কেজি চাল দেন, এটা কিন্তু তুমি বলবা না। দেখো, তুমি দেখো ছোটবেলায় এর কোনো কি স্থানীয় মান দেখছো? দেখো নাই। তারপর তুমি কি এর কোনো ভিত্তি জানো? ভিত্তিও জানো না। তাহলে বলো, এটা কি তিনটা বৈশিষ্ট্য ফুলফিল করলো? হয়তো এটার একটা নিজস্ব মান আছে। তিনটা বৈশিষ্ট্য কি ফুলফিল করছে এখানে? তিনটা বৈশিষ্ট্য ফুলফিল করে নাই। এর জন্য এটাকে আমরা কি বলবো বলো? এর জন্য এটাকে আমরা বলবো নন পজিশনাল। তার মানে সহজ ভাষায় তুমি মনে রাখবা, কিভাবে? যদি তোমার তিনটা বৈশিষ্ট্য ফুলফিল করে, তুমি মনে রাখবা দৈনন্দিন জীবনের যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলোই পজিশনাল, বাদ বাকি সব হচ্ছে তোমার নন পজিশনাল। আমি আবারও বলছি, দৈনন্দিন জীবনে যেগুলো তুমি ব্যবহার করো সেগুলো পজিশনাল, বাদ বাকি সব হচ্ছে নন পজিশনাল। তার মানে আমরা বলতে পারি, যেমন তুমি দৈনন্দিন জীবনে 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিট গুলো ব্যবহার করেই তুমি যতগুলো ব্যবহার করো, যাই ব্যবহার করো না কেন, সেগুলোকে পজিশনাল বলবো, বাদ বাকিগুলো সব কি বলো? নন পজিশনাল। এর মধ্যে থাকবে যেমন রোমান সংখ্যা থাকতে পারে, ট্যালি সংখ্যা থাকতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন চিহ্নযুক্ত, প্রতীকযুক্ত বা চিহ্ন প্রতীকযুক্ত বিভিন্ন ছবি টবি এগুলো থাকতে পারে, সেগুলো সব কিন্তু নন পজিশনাল সংখ্যা। তুমি এই জিনিসটুকু মনে রাখতে পারলে তোমার দেখবা পজিশনাল সংখ্যা, নন পজিশনাল সংখ্যা নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম 55 কোন ধরনের সংখ্যা, তাহলে তুমি বলো তো 55 কোন ধরনের সংখ্যা? অবশ্যই এটা পজিশনাল সংখ্যা, কারণ দেখো এর নিজস্ব মান 55 আছে, আবার দেখো এটার একক দশকও আছে, আবার দেখো নিজস্ব এটার একটা ভিত্তিও আছে, কারণ ছোটবেলা থেকে তুমি 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা নিয়ে কাজ করতা। এর জন্য এর ভিত্তি কত বলো? 10। তার মানে আমরা কিন্তু এটার মধ্যে তিনটা বৈশিষ্ট্যই পাইলাম। তাহলে তোমাকে যদি বলি এই কয়েলের মতো সাইন এটা কত, তাহলে এটা কি পজিশনাল সংখ্যা না নন পজিশনাল সংখ্যা? অবশ্যই এটা কি নন পজিশনাল সংখ্যা। আশা করি পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে দেখতে পেলাম পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যার পরে আমরা যদি এবার তোমাকে জিজ্ঞেস করি পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে তুমি কিন্তু বলবা 4 প্রকার। আমি আবার বলছি, তোমরা মনে রাখবা পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার জিজ্ঞেস করলো তখন আমরা 4 প্রকার বলবো। অনেকে যে ভুলটা করে সংখ্যা পদ্ধতি কত প্রকার সেখানে লেখে 4 প্রকার, না, সংখ্যা পদ্ধতি মনে রাখবা 2 প্রকার, বাট পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। তাহলে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, এগুলো তোমরা জানো, আমি আবারও একটু দেখাচ্ছি। তুমি দেখো এখানে মধ্যে তুমি খেয়াল করে দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকারের মধ্যে তুমি জানো বাইনারি, অক্টাল, ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল। তুমি বাইনারি কত কত সংখ্যা নিয়ে কাজ করে, কোন কোন সংখ্যা নিয়ে কাজ করে বলো? 0 এবং 1। অক্টাল সংখ্যা তুমি জানো 0 থেকে 7, ডেসিমাল হচ্ছে 0 থেকে 9, হেক্সাডেসিমাল 0 থেকে 9, এ থেকে এফ। মনে রাখবা 0 থেকে 9, এ থেকে এফ মানে 9 এর পরে হেক্সাডেসিমালে 10 বসানোর কথা ছিল, কিন্তু এ আমরা 10 এর পরিবর্তে কি বসাইছি? এ। তার মানে এর মান কত বলো? 10। তাহলে বলো বি এর মান কত? বি এর মান কিন্তু আমরা বলতে পারি 11। হ্যাঁ, বি এর মান কত? 11। তাহলে সি এর মান কত? সি এর মান 12, ডি এর মান কত বলো? 13, ই এর মান 14, এফ এর মান কত বলো? 15। এই জিনিসটুকু মনে রাখো, কারণ একটু পর আমাদের অঙ্কের মধ্যে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যদি তোমাকে জিজ্ঞেস করা হয় বাইনারি সংখ্যা কত কত নিয়ে গঠন করা হয়, আমরা বলবো 0 1। অক্টাল সংখ্যা কত থেকে কত বলো তো? 0 থেকে 7। ডেসিমাল সংখ্যা 0 থেকে 9, হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9, এ থেকে F। আমি আবার বলছি, বলো বাইনারি 0 এবং 1, অক্টাল 0 থেকে 7 পর্যন্ত, টোটাল টোটাল কয়টা বলো? 8টা। আমরা একটু পরে বেসে যাব, আমরা আগে এটা শিখে নেই। ডেসিমাল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, হেক্সাডেসিমাল 0 থেকে 9, এ থেকে F। মনে রাখতে হবে। এতটুকু মনে রাখলে তোমরা বেসটাও বুঝতে পারবা। দেখো বেস হচ্ছে কি বলছিলাম আমরা? বেসকে আমরা বলছিলাম যে বেস মানে হচ্ছে তুমি এই সংখ্যা পদ্ধতির মধ্যে কয়টা ডিজিট ব্যবহার করতেছো। দেখো তুমি বাইনারি সংখ্যার মধ্যে 0 এবং 1 দুইটা ডিজিট ব্যবহার করতেছো, এর জন্য বাইনারি বেস হচ্ছে 2। এবং অক্টাল দেখো 0 থেকে 7 পর্যন্ত টোটাল কয়টা বলো? 8টা। 0 থেকে 9 পর্যন্ত টোটাল কয়টা? 10টা। 0 থেকে 9, এ থেকে এফ, আলটিমেটলি 0 থেকে 15 পর্যন্ত টোটাল কয়টা হয় বলো? 16টা হয়। এর জন্য এর বেস হচ্ছে 16। তার মানে তুমি এটাকে এভাবে মনে রাখবা, বাইনারি বাই অর্থ কত বলো? 2। তার মানে বাইনারি বেস হচ্ছে 2। অক্টাল কত বলো? অক্টাল, অক্টোপাস, 8টা পা, এইভাবে মনে রাখবা, এটা 8 হয়। তারপরে তুমি বলো ডেসিমাল, ডেসিমাল মানে কি? দেশি, দেশি 10, এভাবে চিন্তা করবা, তাহলে এটা মানে 10। আর হেক্সা ডেসিমাল, হেক্সা মানে কত জানো? হেক্সা মানে 6, ডেসিমাল মানে হচ্ছে 10। 10 আর 6 যোগ করলে কত হয়? 16। তার মানে তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো, হেক্সা, হেক্সা হচ্ছে ব্রাজিলের স্বপ্ন, 6টা কাপ, সেটাও চিন্তা করতে পারি। এবং ডেসিমাল মানে 10, 10 আর 6 কয়টা হয় বলো? 16টা। তাহলে আশা করি তোমরা বেস বা ভিত্তিও কিন্তু বুঝে ফেলেছো। তাহলে বেস বা ভিত্তিগুলো কিভাবে লেখে একটু যদি তোমাদেরকে একটু বলি। দেখো তোমাদের যদি কোনো সংখ্যা এরকম লেখা থেকে নিচে এরকম 2 দিয়ে দেয়, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে বাইনারি। অক্টাল হচ্ছে 8 দিয়ে দিবে, এটা 10 দিয়ে দিবে, এটা 16 দিয়ে দিবে। তাহলে তোমাকে তো দেখতে হবে যে বেস নিচে দেওয়া থাকে সব সময়, এটাকে আমরা নিচে বলবো। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলতাম 101, এই সংখ্যাটা বললাম, তুমি তো এটা বুঝতে পারছো বাইনারি, অক্টাল, ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল। এখন তোমাকে পরীক্ষায় কোশ্চেন আসবে কিভাবে সেটা একটু দেখো। তোমাকে বললো 101, এটা কোন ধরনের সংখ্যা?
পরীক্ষা অবজেক্টিভে আসলো এবং তুমি দেখো আপন দৃষ্টিতে মনে হচ্ছে এটা কি বাইনারি, তোমার মাথার মধ্যে এটাই ঘুরতেছে এটা বাইনারি। মনে রাখবা পরীক্ষার অপশনের মধ্যে যদি বাইনারি অপশন না দিত তখন তুমি কি করতে, তখন কিন্তু বিপদে পড়ে যেতা। তখন তোমাকে খেয়াল করতে হবে, মনে করো ক নাম্বার অপশনে দিলাম হচ্ছে অক্টাল, খ নাম্বার অপশন দিলাম মনে করো হচ্ছে ডেসিমেল, গ নাম্বার অপশন দিলাম মনে করো হেক্সাডেসিমেল, ঘ নাম্বার অপশন দিলাম উপরের সব। এখন তোমাকে যদি বলা হয় যে এখানে বাইনারি অপশন নেই, তখন তুমি কি করবা? অবজেক্টিভে কিন্তু এটা আসার সম্ভাবনা আছে। তুমি খেয়াল করবা 101 এটা যদি তোমাকে চিন্তা করতে হয়, বাইনারি যেহেতু অপশনে নাই, তখন তুমি কি করবা? একটু একটা জিনিস চিন্তা করে দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে তুমি দেখছো কি অক্টাল সংখ্যা কত থেকে কত বলো তো? 0 থেকে 7 না? দেখো তো 0 থেকে 7 এর মধ্যে কি 0 1 2 3 4 5 6 7, 0 1 কিন্তু আছে, তার মানে এটা কিন্তু অক্টাল অ্যান্সার হয়। আবার যদি চিন্তা করে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, ডেসিমাল সংখ্যা পদ্ধতি কত থেকে কত বলো? 0 থেকে 9, তার মানে 0 থেকে 9 এর মধ্যেও কিন্তু 0 1 আছে, তার মানে এটাও কিন্তু অ্যান্সার হয়। হেক্সাডেসিমালের কথা যদি চিন্তা করি, তাহলে হেক্সাডেসিমালের মধ্যে 0 থেকে F পর্যন্ত, তাহলে এখানের মধ্যেও কিন্তু 0 1 2 3, 0 1 2 3, 0 1 আছে, তার মানে এটাও কিন্তু অ্যান্সার হয়। তাহলে এটা অ্যান্সার হবে কি বলো? উপরের সব। তোমাদের বহুপদী কোশ্চেনে কিন্তু এটা আসার সম্ভাবনা অনেক বেশি। ওই যে 1 ও 2 1 2 1 2 3 এই টাইপের কোশ্চেন গুলো আছে না, সেখানে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা আসার পসিবিলিটি অনেক বেশি। তাহলে তোমরা মনে রাখবা 101 কোন ধরনের সংখ্যা যদি তোমাকে অবজেক্টিভের মধ্যে বলে, যদি বাইনারি অপশনে থাকতো তাহলে তো আমরা বাইনারি আনসার করতাম, যদি বাইনারি অপশনে না থাকতো তখন তুমি কি করতা? তখন কিন্তু তুমি এভাবে করে দাগাতে, তো 1 2 3 উভয় সবগুলোই হবে। এখন এই কোশ্চেনটাই যদি তোমার খ নাম্বার কোশ্চেনে আসে, খ নাম্বার কোশ্চেনও তো কিন্তু তোমাকে এভাবে দিতে পারে 101 কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। যদি তোমাকে বলে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, তখন বলবো এটা বাইনারিও হবে, এটা অক্টালও হবে, এটা ডেসিমেলও হবে, এটা হেক্সাডেসিমেলও হবে। কারণ তুমি দেখো বাইনারির মধ্যে আমরা বাইনারি ডিজিট কত কত জানি, 0 এবং 1, 0 এবং 1 এর মধ্যে 0 1 বিদ্যমান, তাই এটা বাইনারি। অক্টাল হলো 0 থেকে 7 এর মধ্যে 0 1 বিদ্যমান, তাই এটি অক্টাল। সেম একইভাবে ডেসিমাল সংখ্যা 0 থেকে 9 এর মধ্যে 0 1 বিদ্যমান, তাই এটা ডেসিমালও হতে পারে। হেক্সাডেসিমাল 0 থেকে F এর মধ্যে 0 1 বিদ্যমান, এর জন্য কিন্তু এটা হেক্সাডেসিমাল হতে পারে। তাহলে খ নম্বর কোশ্চেনের জন্য যদি কখনো আসে 101 কোন ধরনের সংখ্যা, অনেকে কিন্তু এটা ভুল করে দিয়ে আসো, বাইনারি শুধুমাত্র দিয়ে আসো, তাহলে কিন্তু হবে না। তোমার মনে রাখতে হবে যদি কোন ধরনের সংখ্যা জিজ্ঞেস করে, তাহলে তুমি বলবে এটা বাইনারি হবে, অক্টাল হবে, ডেসিমাল হবে এবং হেক্সাডেসিমাল হবে। তার মানে তোমরা আশা করি এই টাইপের কোশ্চেন আসলে এখন আর কখনো আটকাবা না। তো এখান থেকে তোমরা কমন পাবা এবং পরীক্ষায় কি কি আসবে সেগুলো তো আমরা প্র্যাকটিস করাবো, ইনশাল্লাহ সমস্যা হবে না আশা করি। এবার আসো সংখ্যা পদ্ধতির রূপান্তরে গিয়ে তোমরা অনেক বাচ্চারা আমাকে কমপ্লেইন দিছো, বা তোমরা যখন অঙ্কগুলো করো মনে রাখতে পারো না আসলে এটা কোন নিয়ম হবে কি পদ্ধতি হবে। আমি তোমাদেরকে আজকে একটা করাবো, এক ঢিলে আমি 3টা করে মারবো পাখি, ঠিক আছে? তার মানে তোমাকে একটা নিয়ম দেখাবো, তুমি অটোমেটিক 3টা করে অঙ্ক পারবা। চলো আমি এখানে কিছু একটা লিখছি, এত কিছু মনে রাখা বা বোঝার তোমার কোনো দরকার নাই, তুমি জাস্ট 2টা কথা মনে রাখবা। দেখো আমি এখানে তো ম্যাজিক মেথড বা জাদুর নিয়ম বলছি। আচ্ছা ম্যাজিক মেথডের মধ্যে প্রথমটা হচ্ছে তুমি মনে রাখবা, তুমি যখন এটা তো দেখতে পাচ্ছ বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে যখন তুমি ডেসিমেলে রূপান্তর করবা, তুমি খেয়াল রাখবা 2টা কথা। এই জিনিসগুলোর নাম দিচ্ছি আমি অন্য যে কোনোটা। তুমি মনে রাখবা অন্য যে কোনোটা থেকে যখন আমরা ডেসিমেলে রূপান্তর করব, ডেসিমেল যদি লাস্টে দেখি তখন আমরা এটা এটা কি বলবো? এটা হচ্ছে পাওয়ারের নিয়ম হবে, আমি একটু পর বুঝাবো। তোমরা জাস্ট এখন এতটুকু মনে রাখো, অন্য যে কোনোটা থেকে যখন তুমি ডেসিমেলে করবা তখন সেটা কোন নিয়ম হবে? পাওয়ার। এতটুকু কথা মনে রাখো। ডেসিমেল থেকে যখন তুমি অন্য যে কোনোটাই রূপান্তর করবা তখন সেটা হবে ভাগ। হ্যাঁ, এতটুকু কথা মনে রাখো, তাহলে আমাদের একটু পরে অঙ্কের মধ্যে তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবা। তাহলে তুমি কি মনে রাখবা? অন্য যে কোনো থেকে ডেসিমেল, ডেসিমেল যদি অন্য যে কোনো থেকে ডেসিমেল থেকে বলবা পাওয়ার, ডেসিমেল থেকে অন্য যে কোনোটা যদি বলি তাহলে কি বলবো বলো? ভাগ। আর তুমি একটু খেয়াল করে দেখো এই যে পরেরটার মধ্যে যদি যাই, দেখো তো এখানে শুধু ডেসিমেল নামে কিছু আছে বলো? শুধু ডেসিমাল নামে কিছু নাই। তার মানে ডেসিমাল নামে, শুধু ডেসিমাল নামে কোনো কিছু না থাকলে এটা হবে কি বলো? এটা হচ্ছে মানের নিয়ম। এটা তোমার অটো মনে থাকবে, এটা মনে রাখা কোনো দরকার নাই। তাহলে তোমাকে মনে রাখতে হবে 2টা জিনিস। তার মধ্যে প্রথমটা হচ্ছে অন্য যে কোনো থেকে ডেসিমালে রূপান্তর করলে পাওয়ার বলবা, ডেসিমাল থেকে অন্য যে কোনোটা বললে ভাগ বলবা, বাদ বাকি সব হচ্ছে কি মান। তাহলে আসো আমরা একটু বুঝে নেই, তাহলে তোমার হয়ে যাবে। আমি আবারও বলছি, তুমি খেয়াল রাখবে কি ডেসিমাল কই আছে? ডেসিমেল কই? লাস্টে যদি থাকে, দেখো তো এটা ডেসিমেল লাস্টে না? লাস্টে থাকলে তুমি কি বলবা বলো? পাওয়ার। তুমি এমনি মনে রাখতে পারো, তাহলে তোমার কখনো ভুল হবে না। ডেসিমেল যদি ফার্স্টে দেখো, দেখো তো ডেসিমেল ফার্স্টে আছে না? ফার্স্টে থাকলে তুমি কি বলবা বলো? ভাগ বলবা। তো লাপা ফাভা এভাবে মনে রাখতে পারো, আমি মনে রাখি এভাবে, তোমরাও কিন্তু এভাবে চাইলে মনে রাখতে পারো। তাহলে তুমি মনে রাখবা ডেসিমেল কই আছে এটা দেখবা। ডেসিমেল যদি লাস্টে হয় কি বলবা বলো? পাওয়ার।
ডেসিমাল যদি ফার্স্টে হয় কি বলবো বলো ভাগ, ডেসিমাল যদি না থাকে তাহলে কি বলবা মান। আমি আবার বলছি, ডেসিমাল লাস্টে হলে কি বলবা পাওয়ার, ফার্স্টে হলে কি বলবা ভাগ। আমার সাথে সাথে তোমরা একটু বলো, ডেসিমাল লাস্টে মানে পাওয়ার, ডেসিমাল যদি ফার্স্টে থাকে কি বলবা ভাগ, আর ডেসিমাল যেখানে নাই সেখানে কি বলো মান। এইটুক জিনিস মনে রাখতে পারলে অঙ্ক তো তোমাদের ছোট বাচ্চাদের কাজ, অঙ্কতে একটা দেখাবো তিনটা অটোমেটিকলি পারবা। ঠিক আছে, জাস্ট এতটুকু জিনিস মনে রাখবা। তাহলে তোমরা কি খেয়াল রাখবা, তোমরা খেয়াল রাখবা হচ্ছে ডেসিমাল কই আছে সেটা দেখবা। তো ডেসিমাল যদি লাস্টে দেখি আমরা বলবো পাওয়ার, ডেসিমাল যদি ফার্স্টে দেখি তাহলে আমরা বলবো ভাগ, আর ডেসিমাল যদি নাই তাহলে সেটা মান বলবো। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের এখানে একটা সংখ্যা দিয়েছি, বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর। আমি প্রথমে এটা বুঝাই দিব, এটা বুঝাই দেওয়ার পর সেম একই নিয়মে তোমরা অক্টালও পারবা, সেম একই নিয়মে তোমরা পরবর্তী যে হেক্সাডেসিমেল সেটাও পারবা। আমরা আগেই কি করব, কোশ্চেন আইডেন্টিফাই করব। দেখো এখানে কিন্তু একটা বাইনারি মান দেওয়া আছে, এটা বলছে ডেসিমেল বা দশমিকে রূপান্তর করতে। যদি তোমাকে এরকম মান বলে দেওয়া থাকে তাহলে তুমি প্রথমে কোশ্চেন আইডেন্টিফাই করার পর তুমি ওই চার্টে চলে যাবা, ম্যাজিক মেথডের মধ্যে তুমি দেখো ডেসিমেল যদি লাস্টে আসে না, দেখো ডেসিমেল লাস্টে থাকলে তুমি কি বলবো বলো পাওয়ারের নিয়ম। তার মানে এটা কোন নিয়ম বলো পাওয়ার, তাই তো? তার মানে তুমি আগে কোশ্চেন আইডেন্টিফাই করবা, কোশ্চেন আইডেন্টিফাই করার পর তো চার্ট তোমাকে বলে দিবে কি করতে হবে। তুমি দেখছো ডেসিমেল লাস্টে থাকলে পাওয়ার, ডেসিমেল ফার্স্টে থাকলে ভাগ, এই দুটো জিনিস মনে রাখো, তাহলে হয়ে যায়। নাম্বার সিস্টেম একেবারে সহজ। দেখো তাহলে তুমি যখন এরকম টাইপের কোনো কোশ্চেন পাবা, দেখো ডেসিমেল লাস্টে আছে তার মানে বোঝা যাচ্ছে এটা পাওয়ারের নিয়ম। পাওয়ারের নিয়ম থাকলে তুমি আগে কি করবা জানো, কিউট করে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা লিখবা। মনে করো 101 পয়েন্ট আমরা দিলাম তো সঠিকভাবে 110 101, ওকে পয়েন্ট রেডিক্স বলে এটাকে, হ্যাঁ 1010 মনে রাখবা। প্রথমে কোশ্চেনটাকে লিখবা, লেখার পর এই পাশের অংশটাকে আমরা বলবো পূর্ণাংশ। কি বলবো বলতো, এই পাশের অংশটাকে আমরা বলবো পূর্ণাংশ, এই পাশের অংশটাকে আমরা বলবো ভগ্নাংশ। মনে রাখবা পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝখানে যে ফোঁটাটাকে দেই এইটাকে আমরা বলবো রেডিক্স। তাহলে তোমাকে কিন্তু 1 নম্বরের একটা কোশ্চেন আসতে পারে, রেডিক্স কাকে বলে। ক নম্বরের কোশ্চেন কিন্তু আসলে আশা করি আমরা পারবো। রেডিক্স হচ্ছে বলবা পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝখানে যে বিন্দু বা যে ডট ব্যবহার করা হয় তাকে আমরা রেডিক্স বলবো। আশা করি 1 নম্বরের কোশ্চেন তোমাদের হয়ে গেছে। তাহলে তুমি দেখো বাম পাশের অংশটাকে আমরা বলবো পূর্ণাংশ, ডান পাশের অংশটাকে আমরা বলবো ভগ্নাংশ। এটা মনে রাখবো কিভাবে, দেখো ডান পাশের অংশে মনে রাখবা পূর্ণাংশের সময় তুমি মনে রাখবা যেহেতু এটা পাওয়ারের নিয়ম, পাওয়ার গুলো থাকে মাথার উপরে, তাহলে মনে রাখতে হবে পাওয়ার যাবে ডান দিক থেকে বাম দিকে পূর্ণাংশের সময়, আর ভগ্নাংশের সময় মনে রাখবা বাম দিক থেকে ডান দিকে। তাহলে আবার বলছি, পূর্ণাংশের সময় কি বলছি ডান থেকে বামে, ভগ্নাংশের সময় বাম থেকে ডানে। তারপরে তুমি কি করবা, এবার যেহেতু পাওয়ারের নিয়ম তুমি পাওয়ারটা বসাবা, দেখো 0 1 2 3 4 5 এরকম করে বসাবা। তার মানে মনে রাখবা পূর্ণাংশের সময় পাওয়ার শুরু হয় 0 দিয়ে, আর ভগ্নাংশের সময় কত দিয়ে শুরু করবা জানো, ভগ্নাংশের সময় -1 -2 -3 -4 এভাবে করে শুরু করবা। তাহলে আবারও বলছি, পূর্ণাংশের সময় পাওয়ার 0 থেকে শুরু করবা, ভগ্নাংশের সময় -1 -2 -3 এভাবে করে শুরু করবা। শুরু করার পর তারপরে তুমি কি করবা, এই পরের লাইনে সাজাবা। আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কত আছে 1, লেখো 1 ইনটু, এখানে তুমি দেখবা এই অঙ্কের মধ্যে বেস কত দেওয়া আছে। এখন এইখানের মধ্যে তোমরা একটা ঝামেলা করো, যেমন মনে করো এটা কোশ্চেন ছিল, এখানে তো তোমাকে ওয়ার্ড ডেসিমেল দিয়েছি তাই না। এখন এখানে তোমরা অনেকে ঝামেলা করো, এখানে 2 দিব না 10 দিব এখানে, সেটা তোমরা ঝামেলা করো। তুমি মনে রাখবা 10 কখনো হয় না, মানে 10 কখনো এইসব জায়গায় দিব না। আমি আবারও বলতেছি, তুমি এখানে 2 দিবা না 10 দিবা, এটা নিয়ে অনেকে যুদ্ধ করে অনেক সময় দেখছি। তা তুমি এখানে কি দিবা 2, 10 কখনো হয় না মনে রাখবা। তাহলে এখানে কি আছে 2, 2 দিব। তার মানে প্রথম 1 দিলাম, প্রথম 1 এর উপর পাওয়ার আছে কত বলো 5, আমরা দিয়ে দিলাম। প্রথম 1 এর কাজ শেষ, প্লাস দাও। এবার বলো 1 ইনটু 2 পাওয়ার আছে কত বলো 4। তারপরে বলো 0 ইনটু 2 পাওয়ার আছে কত বলো 3। তারপরে পাওয়ার হচ্ছে 3। তারপরে বলো 1 ইনটু 2 পাওয়ার কত বলো 2। বলো 0 ইনটু 2 পাওয়ার কত বলো, পাওয়ার হচ্ছে 1। তারপরে বলো 1 ইনটু 2 পাওয়ার কত বলো, পাওয়ার হচ্ছে 0। এখানে এসে অনেকে ভুল করে, রেডিক্স এর বরাবর কিন্তু রেডিক্স চিহ্ন দাও, রেডিক্স চিহ্ন দেওয়া যাবে না, এখানে কিন্তু প্লাসই দিতে হবে। দেখো এখানে আছে 1, তার মানে 1 ইনটু 2 বেসের উপর আমরা কত দিব, পাওয়ার আছে এখানে -1। যদিও লেখাটা বোঝা যাচ্ছে না, আমি একটু অন্য কালার কালি দিয়ে লিখি। এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4। তাহলে তুমি দেখো আমরা যদি 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে কত -2, আচ্ছা এটা হচ্ছে -1 হবে। তারপরে এখানের মধ্যে একটু ঝামেলা হয়েছে, দাঁড়াও একটা মিনিট। ওকে, এখানের মধ্যে দেখো এখানে -1, তারপরে হচ্ছে কি 0 ইন্টু 2 পাওয়ার কত বলো -2, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার কত বলো -3, তারপরে বলো প্লাস 0 ইন্টু 2 পাওয়ার কত বলো -4। সাজানোর পরের লাইনে তুমি কি করবা, সাজানোর পরের লাইনে কখনোই কিন্তু তুমি আগে এই জিনিসটাকে ভেঙে নিবা, ভেঙে বসাবা।
কখনো ডিরেক্ট মান বসাবা না। ডিরেক্ট মান বসালে 4 নম্বরের মধ্যে 2 নম্বর কেটে রেখে দিলে কিচ্ছু করার থাকবে না। তো তুমি তা ভাঙতে এটা ক্যালকুলেশন দিয়ে করে ফেলতে পারবা আশা করি। তো এটা ভেঙে তারপরে হচ্ছে পরের লাইনে তুমি অ্যান্সার বের করবা। পরের লাইনে তুমি অ্যান্সার বের করে তারপরে ফাইনাল অ্যান্সারটা তুমি শো করবা। কি বলছো, বোঝা গেছে? তাহলে আমি যদি তোমাদেরকে এটা একটু দেখাই যে জিনিসটা কিরকম হয়, খেয়াল করে দেখো। এটা যদি আমি তোমাদেরকে একটু লক্ষ্য করে দেখো, এটা একটু মুছে দিই আমি। তো তোমরা দেখো এখানে খেয়াল করো, একটু দাঁড়াও, মুছে ফেলতেছি। তা তুমি দেখো এটাকে যদি তোমরা এইখান, এটা মুছে ফেলতেছি, ওকে ফাইন। এবার তুমি দেখো এখানে দেখো, এই যে মাত্র কিন্তু এটাই তোমাদেরকে বোঝাইছি। তা তুমি কি করবা, পূর্ণাংশের সময় পাওয়ার ডান দিক থেকে বাম দিকে দিবা, পূর্ণাংশের সময় পাওয়ার ডান দিক থেকে বাম দিকে দিবা, ভগ্নাংশের সময় দেখো বাম দিক থেকে ডান দিকে দিছি, পূর্ণাংশের সময় 0 থেকে শুরু করলাম, তারপরে সাজাইলাম, দেন ফাইনাল অ্যান্সার বের করলাম। এখানে বেরিয়েছে পূর্ণাংশের ক্ষেত্রে 53, ভগ্নাংশের ক্ষেত্রে তুমি দেখো ক্যালকুলেশন করে 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 ভেঙে ভেঙে করবা, এবার ঠিক এভাবে ভেঙে ভেঙে করবা, অ্যান্সার কিন্তু এটা আসছে। তাহলে ফাইনাল অ্যান্সার যদি আমরা চিন্তা করি, ফাইনাল অ্যান্সার কিন্তু তুমি দেখো এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা এই বাইনারিটা বুঝতে পারছো। বাইনারি বুঝতে পারলে তোমরা সেম একই ভাবে তোমরা অন্যটা পারবা। যেমন অক্টাল থেকে যদি তোমাকে ডেসিমাল বলতাম, সেটাও তুমি সেম নিয়মে পারতা। তাহলে আশা করি তোমরা বাইনারি বুঝে ফেলছো। দেখো তো সেম একইভাবে তুমি অক্টাল থেকে ডেসিমাল পারবা কিনা বলো। পূর্ণাংশের সময় পাওয়ার ডান দিক থেকে বাম দিকে যাবে, দেখো পাওয়ার দিছি 0 1 2, তারপরে কি এখানে ভগ্নাংশের সময় এই বাম দিক থেকে ডান দিকে পাওয়ার আছে কত, -1 -2 -3, দেন সাজাবা। সাজানোর সিস্টেম তো আমি দেখাইছি, প্রথমে 3 আছে 3 দিলা, তারপরে বলো 8 দিবা না 10 দিবা, বলো ডেসিমেলে 10 তো দেওয়া যায় না, আমরা 80 দিব। পাওয়ার কত বলো, প্রথম 3 এর উপর পাওয়ার 2, এই যে দেখো সুন্দর করে দিলাম, তারপরে সুন্দর করে সাজাবা, দেন ফাইনাল অ্যান্সার বের করবা। ঠিক একইভাবে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যেটা, সেটাকে আমরা করবো। তাহলে আমি কিন্তু তোমাদের একটা দেখাইছি, একটা নিয়মে কিন্তু তোমরা 3টা পারতেছো। তাহলে আশা করি তোমরা দেখো এটার অ্যান্সার কিন্তু এরকম আসবে, এগুলো তোমরা সব প্র্যাকটিস করবে, আমি তোমাদের সিস্টেমটা ধরাই দিচ্ছি জাস্ট। তাহলে আশা করি তোমরা অক্টালটা বুঝে ফেলছো। এবার যদি তোমাকে সেম ভাবে আমি যদি হেক্সাডেসিমাল বলি, দেখো পারবো না? সেম নিয়ম। তাহলে বলো পূর্ণাংশের সময় ডান দিক থেকে বাম দিকে, ভগ্নাংশের সময় বাম দিক থেকে ডান দিকে। ওকে, পূর্ণাংশের সময় পাওয়ার কত দিয়ে শুরু করবো, 0 1 2 3, একদম সেম এরকম করে যাবে। এখানে কত, -1 -2, দেন সাজাবো আমরা, ভেঙে ভেঙে করব। কখনোই কিন্তু প্রথম লাইনে মান বসাবো না, অনেকে এই লাইনে মান বসাও, এই লাইনে কখনো মান বসানো যাবে না। প্রথম লাইনে কখনো মান বসানো যাবে না, দ্বিতীয় লাইনে তুমি মান বসায় তারপরে ক্যালকুলেশন করবা, না হলে কিন্তু তোমার এখানে ফুল মার্কস দিবে না। আশা করি তোমরা 3টা প্যাটার্ন বুঝতে পারছো। আমি তোমাদের একটা করাইছি, তোমরা 3টা প্যাটার্ন বুঝতে পেরেছো। ঠিক একইভাবে কিন্তু তোমরা সুন্দর করে এগুলো একটু প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, এটা অ্যান্সার আসবে, এটা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। তাহলে তোমাদের দেখো, আমি প্রথমে একটা অঙ্ক করালাম বাইনারি থেকে, তোমাদের অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবা। এবার আসো, তোমাদেরকে আমি যদি বলি ডেসিমাল থেকে যদি অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলে, তখন তুমি কি করবা? ডেসিমাল থেকে যখন অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে, তখন এগুলো তুমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে তোমার। ক্যালকুলেটরের মধ্যে আবার যখন ক্যালকুলেটরের হ্যাক্সের ক্লাসগুলো দেখাবে, এগুলো সব কিন্তু ক্যালকুলেটরে করা যায়, সেগুলো আমরা দেখাবো পরবর্তীতে ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসে। সেগুলো তুমি একটু দেখো। ডেসিমাল থেকে যখন তোমাকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে, ডেসিমাল সংখ্যা কত আছে বলো, ডেসিমাল সংখ্যা ঠিক এটা আছে, দেখো ডেসিমাল সংখ্যা কত আছে। ডেসিমাল সংখ্যা মনে করে এটা আছে, হ্যাঁ, 17.125, বা 17 পর রেডিক্স দিয়ে 125 কে আমি বলছি বাইনারিতে রূপান্তর করতে। তো তুমি দেখো ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল কিন্তু ফার্স্টে আছে, তো ফার্স্টে থাকলে ভাগের নিয়ম। ভাগ বলতে আমরা কি বলছি, পূর্ণ সংখ্যাকে তুমি করবা ভাগ, আর ভগ্নাংশ যেটা রেডিক্স যুক্ত যেটা, সেটাকে করবা তুমি কি কি বলো, গুণ। তাহলে পূর্ণ সংখ্যাটাকে আমরা করব ভাগ, আর ভগ্নাংশটাকে আমরা কি করব বলো, ভগ্নাংশটাকে আমরা করব গুণ। তাহলে ভাগ করার সিস্টেম তোমরা জানো, ক্যালকুলেটরে তোমরা যখন ভাগ করবা, যেমন আমি যদি ক্যালকুলেটরটা একটু নেই, যেমন তোমাদেরকে, তোমরা যখন ক্যালকুলেটর করবা সেম ভাবেই করবা। যেমন এটা তো ছোটখাটো দিছি তাই তোমাদের সমস্যা হচ্ছে না, তোমরা যখন ক্যালকুলেটর করবা তখন তুমি দেখবে এটা দিয়ে এটাকে ভাগ করবা। ভাগ করার পর নিশ্চয় সামথিং, যেমন আমি যদি তোমাকে ভাগ করে দেখাই, যেমন 17/2 যদি দেই, হ্যাঁ, তাহলে দেখো 8.5 আসে। তো তুমি কি করবা, সাইড দরকার রাফ লিখে ফেলবা 8.5। এই 8টা কি পূর্ণ সংখ্যাটা না, এই পূর্ণ সংখ্যাটাকে তুমি এখানে বসাবা, তারপর একটা তীর চিহ্ন দিবা, তীর চিহ্ন দিয়ে এবার দেখো এখানে রেডিক্স যুক্ত কত আসছে বলো তো, 0.5 না। 0.5 কিন্তু এখানে বসানো যাবে না। তুমি যে কাজ করবা, পূর্ণ সংখ্যাটাকে এখানে লিখছো,
রেডিক্স যুক্ত যেটা পাবা সেটাকে দিয়ে তুমি কি করবা, রেডিক্স যুক্ত 0.5 পাইছো মনে রাখবা, রেডিক্স যুক্ত যেটা পাচ্ছি সেটাকে দিয়ে তুমি বেস কে গুণ করবা। বেস কত, 2 না, এই 2 কে গুণ করো, তাহলে তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছ। যদি এগুলো আরো সহজে করা যায়, ক্যালকুলেটরের শর্টকাট টেকনিক আছে, তারপরে তোমরা এভাবে করে করবা। তাহলে এখানে কত পাচ্ছি, 1, সেই 1টাকে কিন্তু আমরা এখানে লিখছি। তাহলে সিস্টেমটা হচ্ছে কি, তুমি এটা দিয়ে এটাকে ভাগ করবা, ভাগ করলে পূর্ণ সংখ্যা যেটা আসবে সেটাকে তুমি এখানে লিখবা। যদি রেডিক্স যুক্ত কোনো কিছু থাকে তাহলে রেডিক্স যুক্ত সংখ্যা দিয়ে আমরা বেসকে গুণ করব, গুণ করলে কিন্তু আমরা এখানে রিমাইন্ডার যেটা থাকবে সেটা পেয়ে যাব। আর যদি রেডিক্স যুক্ত কোনো কিছু না থাকে তাহলে এখানে অলওয়েজ জিরো করে দিব, মানে জিরো দিয়ে দিব। তাহলে ঠিক একইভাবে আমরা এরকম ভাগ করতে 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 যাব, কতক্ষণ পর্যন্ত করবো, যতক্ষণ না পর্যন্ত আমরা শূন্য পাচ্ছি। তার মানে তুমি দেখো লাস্ট স্টেপটার দিকে তাকাও, এখানে অনেকে ভুল করে। দেখো এই 1 দিয়ে কি 2 কে ভাগ যাবে বলো? 1 দিয়ে 2 কে ভাগ যাবে না, তুমি ক্যালকুলেটরে করলে তাই আসবে। দেখো আমরা যদি দেখি 1 দিয়ে 2 কে ভাগ, দেখো 1 দিয়ে তুমি নিজেও করে দেখতে পারো, 1 দিয়ে 2 কে ভাগ করলে দেখো 0.5 বেরোবে। 0.5, জিরো কিন্তু তোমার এখানে পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা জিরো লিখছি। আর 0.5 দিয়ে গুণ করলে, 2 কে গুণ করলে তো আমরা 1ই পাই। তার মানে তুমি যখন লাস্ট স্টেপে এখানে জিরো পেয়ে যাবা তখনই তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। তুমি মনে রাখবা এখানে জিরো পাওয়া মানে অঙ্ক শেষ, জিরো পেয়ে গেছো তার মানে অঙ্ক শেষ হলে এখানে যে রিমাইন্ডার থাকবে, অ্যান্সার লেখার সময় আমরা কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দেওয়ার সময় এইটা অনেকে ভুল করো, এখানে লিখবা MSB। MSB এর পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আমি আবারও বলছি মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর LSB উপরেরটাকে বলা হয় LSB, লেস সিগনিফিকেন্ট বিট। তার মানে এটা যখন অ্যান্সার লিখবা তখন কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে যাবে, তার মানে 10001। বোঝা গেছে? এটা নিচের দিক থেকে উপরের দিকে যাবে। সেম একইভাবে ভগ্নাংশকে পূর্ণাংশকে যেহেতু ভাগ করছো, তুমি ভগ্নাংশকে করবা গুণ। এই বাইনারিটা বুঝলো, অক্টালও সেম, হেক্সাডেসিমালও সেম। দেখো তাহলে আমরা যদি এটাকে গুণ করি, গুণ করলে দেখো আমাদের এখানে 1 to 5 ছিল না, 1 to 5 কে দিয়ে আমরা বেস কে গুণ করছি। বেস কে গুণ করলে কত আসলো, 0.250। তো জিরোটা কিন্তু এখানে পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যাটাকে কিন্তু আমরা এখানে লিখলাম। আবার যদি পরবর্তীতে স্টেপে এই যে 0.250 কে কিন্তু তুমি এখন কি করছো, আবার বেস দিয়ে গুণ করছো, 2 দিয়ে গুণ করলে 0.500 আসছে। এই জিরোটা হচ্ছে আমার এখানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটাকে কিন্তু আমরা এখানে লিখলাম। আর পয়েন্ট এইটার সাথে আবার পরবর্তী স্টেপে আবার গুণ করলাম, গুণ করার পর দেখো এখানে 1 পূর্ণ সংখ্যা চলে আসলো। তুমি যখন ক্যালকুলেটরে করবা, যেমন মনে করো 0.50, তোমরা একটু করে দেখতে পারো, 0.50 ইন্টু 2 যখন করবা দেখো এখানে পূর্ণ সংখ্যা 1 চলে আসবে। এখানে অনেকে ভুল করো, এই 1টাকে করো কি, এখানে তুমি 1টা লিখবা, 1 আসলে কিন্তু 1 শেষ, কিন্তু এখানে 0.00 কিন্তু দিতে ভুল করবা না। ঠিক আছে? এটা অনেকে নিচে নিচে করে, নিচে নিচেও করতে পারো, এভাবেও করতে পারো, যেভাবে তোমার ভাল লাগে তুমি সেভাবে করবা। তাহলে তুমি দেখো এখানে পূর্ণ সংখ্যা পাইছি কি বলো, 1। তার মানে এখানে 1 পাইছি, মানে এখানে 1টা সুন্দর করে লিখে দিলাম। তার মানে তুমি মনে রাখবা যখন তোমার এরকম পূর্ণ সংখ্যা পেয়ে যাব 1, বা তুমি অন্যান্য গুলার ক্ষেত্রে 0 থেকে 7 এর মধ্যে যে কোনো একটা মান পেতে পারো, হেক্সার ক্ষেত্রে 0 থেকে F এর মধ্যে যে কোনো একটা মান পেয়ে যেতে পারো। যদি ওরকম কোনো মান পাও তাহলে তুমি কি করবা, লাস্ট স্টেপে কিন্তু ওটাই অ্যান্সার। তার মানে তুমি যখনই 0.000 পেয়ে যাবা, মানে পূর্ণ সংখ্যা পেয়ে গেলে তো ওটা দশমিক যুক্ত তার কিছু থাকে না, রেডিক্স এর ঘরে তুমি কিন্তু কি করবা বলো, 0.000 দিয়ে দিবা বা 0.00 দিয়ে দিবা। তার মানে যখনই তুমি জিরো পেয়ে যাও তখনই কিন্তু অঙ্ক শেষ। ঠিক আছে? আর এটা হায়েস্ট যদি কখনো 0 0 না পাও, অঙ্ক করার ক্ষেত্রে হায়েস্ট 4 লাইন করবা অথবা 5 লাইন। কোন কোন কলেজ বলে 4 লাইন, কোন কোন কলেজ বলে 5 লাইন, 4টা লাইন দেখাই দিলেই হবে। অ্যান্সার যখন লিখবা, এটার অ্যান্সার কিন্তু দেখো উপরের দিক থেকে নিচের দিকে যাবে। উপরের দিকের নাম হচ্ছে MSB, নিচের দিকের নাম হচ্ছে LSB। উপরেরটার নাম হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, নিচেরটার নাম কি বলো, লেস সিগনিফিকেন্ট বিট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটার অ্যান্সার যখন আমরা লিখবো, অ্যান্সার লেখার সময় তুমি দেখো সাজাবো কিভাবে, এই দেখো 1 0 0, তারপরে বলো 0 1 পয়েন্ট দিয়ে কি বলো 001 001। এখানে অনেকে একটা ভুল করো, দেখো এখানে অ্যান্সার শেষ করে দাও। আচ্ছা দেখো এখানে যেহেতু আমরা 0.000 পাইয়া গেছে, তার মানে এখানে কোনো ঝামেলা নাই। যদি ঝামেলা থাকবে আমি একটু পরে এরকম একটা অঙ্ক দিব, তার মানে কিন্তু এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। দেখো অ্যান্সার যখন তুমি লিখবা সুন্দর করে এভাবে করে কিন্তু সাজায় লিখবা। কাহিনী কি বুঝতে পারছো কিনা বলো? তাহলে তোমাকে এটা বুঝাই দিলাম। এটা বোঝানোর মানে হচ্ছে তুমি পরেরটাও পারবা, অক্টালও পারবা এবং হেক্সাডেসিমালও পারবা। আমি পরেরটার মধ্যে একটু চলে যাচ্ছি, এটার মধ্যে কি ঝামেলা হয় একটু দেখাই দিচ্ছি। তাহলে আশা করি তোমরা ডেসিমাল থেকে বাইনারি যেটা বোঝালাম সেটা তোমরা বুঝতে পারছো। তোমরা সুন্দর করে অ্যান্সার যখন লিখবে এভাবে করে লিখবা, উপস্থাপনাটা কিন্তু সুন্দর থাকতে হবে। এবার আসো সেম ভাবে আমি যদি তোমাকে বলি ডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করো,
একেবারে সহজ। তুমি দেখো সেম ভাবে তুমি কি করবা, ডেসিমাল থেকে অক্টালে, ডেসিমাল ফার্স্টে আছে তার মানে এটা তুমি ভাগ করবা, তাই না? ভাগ করবা কত দিয়ে বলো? এই যে 423 এটা দিয়ে ভাগ করবা। তাহলে ভাগের নিয়মটা যদি আমরা দেখাই, তাহলে তুমি দেখো একদম সেম টু সেম এভাবে করে আসবে। তো তুমি যখন ক্যালকুলেটর করবা, দেখো তুমি যখন 423 ভাগ 8 দিবা, তাহলে তুমি ক্যালকুলেটরে করার সময় দেখো 52.875। তাহলে তুমি দরকার হয় খাতার মধ্যে রাফের মধ্যে এক চিপায় লিখে ফেলতে পারো 52.875। তাহলে মনে রাখবা 52 এখানে পূর্ণ সংখ্যা না, দেখো এখানে কিন্তু পূর্ণ সংখ্যাটাই আমরা লিখছি। আর রেডিক্স যুক্ত এই যে 0.875 যে পাইছো না, এই রেডিক্স যুক্ত এটার সাথে তুমি কি করবা, বেসকে গুণ করে দিলে এই রিমাইন্ডার কিন্তু পাওয়া যায়। তো তুমি দেখো আমি যদি 0.875 ইন্টু 8 দেই, তাহলে কিন্তু তোমার এখানে 7 আসতেছে। তার মানে এই 7টাই কিন্তু এখানে লিখছি। সেম একইভাবে পরের স্টেপ গুলো তোমরা পারবা। দেখো তুমি 52কে 8 দিয়ে করলে, এখানে দেখো তো আমার আবার করি, যদি 52কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে, দেখো 6.5, 6 কে লিখছি আর 0.5 দিয়ে কিন্তু আমরা 8 কে গুণ করে তারপরে রিমাইন্ডার বসাইছি। অনেকে যে কাজ করে এই পয়েন্ট যুক্ত এটা এখানে দিয়ে দাও, না, ভুল হবে। স্বাভাবিকভাবে এটা ভুল হবে, এটা তোমরা করবা না। অবশ্যই কি করবা, রেডিক্স যুক্ত যেটা থাকবে সেটা দিয়ে তুমি বেসকে গুণ করলে রিমাইন্ডার পাবা। তারপর দেখো 6 8 এর মধ্যে তুমি এখানে সংক্ষেপে মনে রাখতে পারো, বেসের থেকে যখন এই মানটা ছোট আসবে না, আমি আবারও বলছি, বেসের থেকে যখন এটা ছোট আসবে, এটার বরাবর অলওয়েজ 0 করে দিবা এবং এইখানে যে মানটা থাকবে সেটা এখানে নিয়ে আসবা। তাহলে ক্যালকুলেটর লাস্ট স্টেপ করা লাগে না। বুঝছো ব্যাপারটা? তাহলে যেমন তুমি ভাগ করো, তাও ক্যালকুলেটরে করে দেখলেও কোনো সমস্যা নাই। যদি মনে করো যে আমার কনফিডেন্ট একটু লো, সমস্যা নাই, তুমি ক্যালকুলেটরে করো না। 6 ভাগ কত, 8 দাও, দেখো ভাগ 8 দিলে 0.75, জিরোটাকে কিন্তু আমরা এখানে লিখছি। আর 0.75 দিয়ে তুমি বেসকে গুণ কিন্তু তুমি 6 পাবা। বুঝতে পারছো? আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। তাহলে অ্যান্সার যখন লিখবো বলো 647, নিচের দিক থেকে উপরের দিকে সেম একইভাবে 0.150 কে যদি আমরা 8 দিয়ে করতাম, তাহলে খেয়াল করে দেখো তো এখানে কিন্তু 150, সেম একইভাবে 150 কে 8 দিয়ে গুণ করলাম। একটু আগে আমরা 2 দিয়ে গুণ করছি, এখন আমরা 8 দিয়ে করব। তারপরে হেক্সা বলে 16 দিয়ে করব, সেম নিয়ম, একই নিয়ম। হ্যাঁ, তাহলে দেখো 8 দিয়ে যখন আমরা করব, এখানে কত আসতেছে বলো, 1.2000। তাহলে এই 1টা পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যাটাকে লিখে ফেললাম। তাহলে এই 0.200 দিয়ে আবার আমরা পরের স্টেপে কি করছি বলো, 8 কে গুণ করছি। তাহলে এখানে আবার 1 কে পেলাম, তাহলে 1 কে পেলাম বলে এখানে লিখলাম। ঠিক একইভাবে, আচ্ছা, ঠিক একইভাবে আমরা এখানে করব কি, ঠিক একইভাবে আমরা এখানে স্টেপ বাই স্টেপ করব। এখানে বড় জোর 4টা করবা, আমি এখানে 1 2 3 4 5টা লাইন দেখাইছি, তোমরা বড় জোর 4টা করবা। কারণ তুমি দেখো এখানে কিন্তু তোমার এই যে এখানে 0.000 কিন্তু আসে নাই। এখন 0.000 যদি না আসে, তখন তুমি কি করবা বলো? তখন তুমি একদম স্টেপ বাই স্টেপ করতে থাকবা, এরকম করতে করতে দেখবা 3 ঘন্টা চলে গেছে, তাও তোমার অঙ্ক শেষ হয় নাই। এই জন্য হায়েস্ট 4টা দেখাবা। 4টা দেখানোর পরে অ্যান্সারটা লেখার সময় কি করবা দেখো, অ্যান্সারটা লেখার সময় তুমি এটা নিচের দিক থেকে উপরের দিকে যায় তো আমরা জানি, আর এটা কি উপরের দিক থেকে নিচের দিকে নামে। হ্যাঁ, তীর চিহ্নটা তোমরা কিন্তু ভালো করে দিবা। তো নিচের দিক থেকে উপরের দিকে যখন তুমি অ্যান্সার লিখবা, কিভাবে লিখবা দেখো, অ্যান্সার লিখবা 6 4, আচ্ছা আমি যদি একটু অন্য কালার কালি নেই, 6 4 7 পয়েন্ট দিয়ে তারপরে উপরের দিক থেকে বলো 1 1 4 6 3। ভুল হয় এখানে, যেহেতু এখানে 0.000 পাই নাই, তার মানে তুমি এখানে মনে রাখবা 0.000 যেহেতু পাই নাই, এই যে এখানে যেহেতু পাই নাই, তার মানে তুমি কি খেয়াল করবা, আরো যে আছে এর জন্য কিন্তু আমি ডট ডট দিয়ে দিছি। তার মানে এখানে তোমার আরো স্টেপ গুলো যে করতে হবে সেটা তুমি অবশ্যই এখানে দিয়ে দিবা। তো এরকম ডট ডট না দিলে কিন্তু এটার জন্য 2 নাম্বার কাটতে পারে, কাটলে কিন্তু কিছু করার থাকবে না। এই জন্য আমরা কোনো ভুল রাখবো না, একদম একেবারে নিখুঁত ভাবে করবো। দেন তারপরে নিচে আমরা বেসকে দিয়ে দিবো, যেহেতু আমরা অক্টালে করছি এখানে আমরা 8 দিয়ে দিবো। যদি অ্যান্সার গুলো আমরা সবগুলো স্লাইডের মধ্যে অ্যাড করে দিছি, এই যে সুন্দর করে অ্যান্সার তোমরা সুন্দর করে সাজায় ফেলবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি তোমাদেরকে সেম ভাবে বাইনারি করালাম, অক্টাল করালাম এবং হেক্সাডেসিমালও করাই ফেললাম। 3টা আমরা ডেসিমাল থেকে অন্য যে কোনোটায় রূপান্তর করি না কেন আমরা পারবো। তার মানে মনে রাখবা, ডেসিমাল থেকে অন্য যে কোনোটায় যাই না কেন এরকম ভাগের নিয়মে করবা, পূর্ণ সংখ্যাকে ভাগ করবা এবং ভগ্নাংশকে গুণ করবা। আশা করি তোমরা এইটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কিন্তু 3টা প্যাটার্ন শেষ। দেখো এরকম করে কিন্তু তোমাদের একটা প্যাটার্ন করলে 3টা প্যাটার্ন শেষ হয়ে গেছে। অলরেডি মোটামুটি আমাদের 6টা প্যাটার্ন শেষ। আর মাত্র আছে 6টা প্যাটার্ন, সেগুলো আমি দেখাই দিচ্ছি। সেগুলো করার জন্য লাগবে বড়জোর 10 মিনিট। তুমি একটু খেয়াল করে দেখো। তাহলে আশা করি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে এগুলোর মধ্যে কোনো সমস্যা নাই। সেম একইভাবে এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে করতাম, দেখো হেক্সাডেসিমালে করার ক্ষেত্রেও কিন্তু এখানে সেম ভাবে। এই হেক্সাডেসিমাল করার সময় একটা জিনিস মনে রাখবা, হেক্সাডেসিমালে করার সময় মনে করো রিমাইন্ডার আমি যদি তোমাকে একটু দেখাই, যেমন মনে করো এখানে কত 423 না, 423 কে যদি তুমি 16 দিয়ে ভাগ করো কত আসতেছে বলো,
26 পয়েন্ট কত আসতেছে 4375। তাহলে তুমি মনে রাখবা 26 কে কিন্তু আমরা এখানে লিখছি, তাই না? এখন এই যে 0.4375 কে যদি তুমি গুণ করো তাহলে এখানে 7 পাবা। এই গুণফলটা যদি তুমি দেখো 9 মানে 10 অথবা 10-এর থেকে বেশি, মনে করো যেমন এই যে পরেরটায় তুমি দেখো, পরেরটায় খেয়াল করো, যেমন তুমি যদি 26 ভাগ 16 কে দিতা তাহলে কত আসতো দেখো, আসতো হচ্ছে 1.625। তো তুমি 1 কে কি সুন্দর করে এখানে লিখছো না, আর 0.625 কে দিয়ে তুমি কি করবা, বেস কে গুণ করবা। তাহলে আমরা যদি গুণ করি 0.625 ইন্টু 16, গুণ করলে কিন্তু আসতেছে 10। হেক্সাডেসিমালে তুমি মনে রাখবা, হেক্সাডেসিমালে যখন 10 আসবে, 10 মানে হচ্ছে কি 10 লিখে পাশে এরকম ব্র্যাকেট দিয়ে এ লিখবা, অথবা তুমি ডিরেক্ট এ লিখলেও কোনো সমস্যা নাই। তুমি মনে রাখবা হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিন্তু এ এর মানে হচ্ছে 10। আমি আবারও বলতেছি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে এর মানে কত 10। পরীক্ষার হলে বন্ধু বা বান্ধবীরা যখন জিজ্ঞেস করবা দোস্ত এর মান জানি কত, ও কিন্তু দোস্ত কিন্তু বলবে 11। সাবধান, এই ভুল করো না, একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না। তার মানে তুমি মনে রাখবা এর মান হচ্ছে 10, এর মান 11 না। আমি আবারও বলতেছি এর মান কত বলো, এর মান হচ্ছে 10, মনে রাখবা। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তার মানে তুমি মনে রাখবা 10 অথবা 10-এর থেকে বেশি যদি আসে তাহলে তুমি এবিসিডি এগুলো দিয়ে প্রকাশ করবা। কি বলছো, বোঝা গেছে? তাহলে অ্যান্সার যখন লিখবা তখন কিন্তু 1A7 এভাবে লিখতে হবে। ঠিক আছে, 1-10-7 লিখলে কিন্তু ভুল হবে, এভাবে লেখা যাবে না, লিখতে হবে কি 1A7। 10 থেকে 10-এর বেশি আসলে ওই জিনিসগুলো করবা। সেম ভাবে আমার এখানে ওরকম কোনো কিছু আসে না, এর জন্য দেখো 266। এখন যদি মনে করো এখানে 11 আসলো, 11 মানে কি লিখবা, বি লিখবা। মনে করো 12 আসলো, 12 মানে কি লিখবা, সি লিখবা। ঠিক আছে, আশা করি তোমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল বুঝতে পারছো। এবার চলো পরের যে প্যাটার্নটা, খুব দ্রুতই আমরা শেষ করবো, এগুলো একেবারে সহজ জিনিস, আমি একটা করে দেখাবো, 3টা করে পারবা। তাহলে পরের সংখ্যাগুলো একটু দেখো, আমি যদি তোমাদেরকে একটু বলি, যেমন বাইনারি সংখ্যাকে যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলি, হ্যাঁ, এইগুলো একটু ঝামেলা হয় তোমাদের, তবে আজকে খুব সহজভাবে আমি তোমাদেরকে শেখাই দিব। খেয়াল করে দেখো, আহ যদি তোমাকে বলা হয় এরকম একটা বাইনারি মান বলে দিল, বাইনারি মান বলে দিয়ে অক্টালে বের করতে বললো, তার মানে কোশ্চেন মার্ক দিয়ে এরকম অক্টাল বললো, তোমাকে তো বলছিলাম প্রথমে কোশ্চেন আইডেন্টিফাই করবা। কোশ্চেন আইডেন্টিফাই করি, চলো। কোশ্চেনের মধ্যে এখানে কি বলছে, 2 বলছে। 2 মানে কি বলো, বাইনারি। তাহলে বাইনারি যদি 2 হয়, এখানে যদি 8 হয়, এখানে কি 10 নামে কোনো কিছু আছে বলো তো? ডেসিমাল নামে কোনো কিছু আছে? নাই। তার মানে মনে রাখতে হবে এটা হচ্ছে মানের নিয়ম। মানের নিয়ম বলছিলাম, and মানের নিয়মটা কি সেটা একটু তোমাদেরকে বোঝাই। চলো, মানের নিয়ম যদি তোমাকে বলে তাহলে তুমি সেটা কিভাবে মনে রাখবে, এটা কি খেয়াল করার বিষয় হচ্ছে, তুমি মনে রাখবা, তুমি একটা জিনিস, দুইটা কথা মনে রাখবা। অক্টাল কয় বিট নিয়ে কাজ করে, 3 বিট। বলো অক্টাল কয় বিট নিয়ে কাজ করে, 3 বিট। হেক্সা কয় বিট নিয়ে কাজ করে, 4 বিট। আমি বোঝাচ্ছি এটা কি জিনিস, আগে বলো অক্টাল কয় বিট নিয়ে কাজ করে, 3 বিট। হেক্সা কয় বিট নিয়ে কাজ করে, 4 বিট। এখন তোমাকে একটু সিস্টেম দেখাই। দেখো 3 বিট যখন বলবে, 3 বিটের একটা কোড আছে 124, এই কোডটা সুন্দর করে লিখে ফেলবা খাতার মধ্যে। একটা সময় তো যখন তুমি করবে, রাফও কিন্তু লাগে না। তারপরে আমি ধরে নিচ্ছি যে একেবারে বেসিক লেভেল থেকেই তোমরা হয়তো শুরু করতেছো, এই জন্য আমরা রাফটা করলে একেবারে ইজি, নো রিস্ক ফ্রি আমরা করতে পারবো। তাহলে তুমি যখনই করবা, বাইনারি থেকে যখন অক্টালে করবা, দেখো এখানে ডেসিমাল নাই, তার মানে মানের নিয়ম। তুমি খেয়াল করবে এখানে কি আছে, অক্টাল যেহেতু আছে, অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, এই জন্য 3 বিটের কোড লিখবা। সেম একইভাবে হেক্সাডেসিমাল যদি বলতো, হেক্সাডেসিমাল মানে 4 বিট, তার মানে তোমার 4 বিট নিয়ে কাজ করবে, তখন ওটা দেখাচ্ছি। এই 3 বিট আর 4 বিটের বিষয়টা আমি তোমাকে একটু ক্লিয়ার করতেছি। 3 বিট আর 4 বিটের বিষয়টা হচ্ছে কি, যখন তোমাকে বলা হবে যে অক্টাল, অক্টাল 3 বিট, আচ্ছা বলো তো অক্টাল সংখ্যা কত থেকে কত বলো তো? অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত না? এটা তোমাদের 2 নম্বরে একটা কোশ্চেন আসে, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তোমাকে জিজ্ঞেস করবে অক্টাল 3 বিটের কোড বুঝিয়ে লেখো, তখন তুমি কি বলবা বলো? অক্টাল সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত বলো তো? সর্বোচ্চ সংখ্যা 7 না? এই 7 এর মান বের করতে হলে তুমি কি করবা, 124 এই কোডটা লিখবা। এই কোডটা কোত্থেকে আসে আমি বলে দিচ্ছি। দেখো আমরা যখন বলছিলাম একটা কম্পিউটারকে যখন আমরা নির্দেশনা প্রদান করি, কম্পিউটার বোঝে কি ভাষা বলো, বাইনারি ভাষা। বাইনারি বাই অর্থ কত বলো, 2। তার মানে একটা কম্পিউটার 2 to the power n এই সূত্রের উপর ডিপেন্ড করে কাজ করে। তার মানে 2 এর উপর যখন পাওয়ার 0 দিব কত আসবে বলো, 1। 2 এর উপর যখন পাওয়ার 1 দিব কত আসবে বলো, 2 এর উপর আমি এটা মুছে দিচ্ছি একটু। 2 এর উপর যখন পাওয়ার 1 দিব, খেয়াল করো, 2 এর উপর যখন পাওয়ার 1 দিব কত আসবে বলো, 2। 2 এর উপর পাওয়ার যখন 2 দিব কত আসবে, 4। 2 এর উপর পাওয়ার যখন 3 দিব কত আসবে, 8। 2 এর উপর পাওয়ার যখন 4 দিব কত আসবে, 16। এইভাবে করে জিনিসটা যাবে। তার মানে এই যে যে কোডটা বললাম না, 1 2 4 8 16 32 64 128 256, এইভাবে করে তো জিনিসটা যায়। তাহলে এটা তুমি লিখবা কিভাবে, ডান দিক থেকে লিখবা অবশ্যই, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে অক্টাল বলছে, অক্টাল 3 বিট। 3 বিট মানে প্রথম তিনটা, দেখো 1 2 4 প্রথম তিনটা। যদি 4 বিট বলতো তাহলে 1 2 4 8 পর্যন্ত নিতা। এইভাবে করে মূলত কোডটা আসে।
যদি এটা বোঝানোর দরকার ছিল না, তারপর আমি একটু বলে দিলাম, কারণ তোমরা অনেকে কনফিউজড হয়ে যেতে পারো যে এটা আমি 3 বিট লিখলাম কোত্থেকে। তা আশা করি তোমরা 3 বিট কোত্থেকে লিখছি সেটা তুমি বুঝতে পারছো। 1 2 4 সুন্দর করে বসালাম। বসানোর পর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই, তুমি সুন্দর করে আগে যে মানটা আছে সেই মানটা লিখবা। এখানে যদি একটু মুছে গেছে 1 0, এটা এদিক থেকে একটু বসাই 1 1 0 1 0 1 0 1, এই যে দেখো এখানে হলুদ কালারের মধ্যে ঢুকে গেছে আর কি। আচ্ছা, ঠিক করে দিলাম। খেয়াল করে দেখো, তুমি আগে কি করবা জানো? তুমি আগে সুন্দর করে কোশ্চেনটাকে লিখবা। লেখার পর এদিক থেকে তিনটা করে অবশ্যই মনে রাখবা, পূর্ণাংশের সময় ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে, তাহলে এদিক থেকে কয়টা করে ভাগ করবা বলো? তিনটা করে। এই যে দেখো এদিক থেকে 1 2 3, 1 2 3, এই যে দেখো এখানে শর্ট ছিল বিধায় এই যে এখানে আমরা শূন্য দিছি। তার মানে মনে রাখবা, পূর্ণাংশের সময় অবশ্যই ডান দিক থেকে বাম দিকে ভাগ করতে করতে যাব। যদি শর্ট থাকে তাহলে বাম পাশে আমরা শূন্য দিব, ঠিক আছে? আর যদি ভগ্নাংশের ক্ষেত্রে যাই তাহলে ডান দিক থেকে যাব। যদি এদিক থেকে দেখো 1 2 3, 1 2 3, এখানে দেখো দুইটা শর্ট আছে, এই দেখো দুইটা শূন্য দিয়ে আমরা পূরণ করছি। পূরণ করার পর তার মানে তোমরা আগে প্রথমে এই কাজটা করবা, সুন্দর করে কোশ্চেন লিখবা। কোশ্চেন লেখার পর আগে ভাগ করবা। ভাগ করাটা অনেকে ভুল করে, এদিক থেকে শুরু করে, এদিক থেকে শুরু করা যাবে না। মানে এটা এদিক থেকে শুরু করলেই তোমার ভুল হবে। ওকে, মনে রাখবা। তাহলে পূর্ণাংশের সময় তুমি মনে রাখবা ডান দিক থেকে বাম দিকে, ভগ্নাংশের সময় তুমি মনে রাখবা বাম দিক থেকে ডান দিকে। এখন তুমি খেয়াল করে দেখো, এখন এখানে 0 1 0 পাইছো না? তো সুন্দর করে এখানে লেখো 0 1 0। সুন্দর করে এখানে লিখছো 0 1 0। 0 1 0 দেওয়ার পর তুমি দেখো তো এখানে কোন সংখ্যাটার নিচে 1 আছে। দেখো তো কোন সংখ্যাটার নিচে 2, এই যে 2 এর বরাবর 1 আছে না? তার মানে যে সংখ্যাটার নিচে 1 থাকবে ওটাই হচ্ছে ওই সংখ্যার মান। তার মানে 2 এর নিচে 1 আছে মানে এই 2 টাই হচ্ছে এটার মান। ঠিক আছে, 2 টাই হচ্ছে কার মান বলো? এটার মান। এখন তুমি দেখো তো পরবর্তীতে কি আছে বলো? 1 0 1। তুমি কিউট করে বসাও 1 0 1। দেখো তো কোন কোন সংখ্যার নিচে 1 আছে। দেখো 4 এর নিচে 1 আছে, এই 1 এর নিচে 1 আছে। তার মানে যে যে সংখ্যার নিচে 1 থাকবে সেই সংখ্যা দুটোকে আমরা যোগ করে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে তুমি বলো 4 আর 1 কে যোগ করলে কত হবে বলো? 4 আর 1 কে যোগ করলে কিন্তু 5 হবে। দেখো এই মানটা কিন্তু 5 এ বসাইছি। সেম একইভাবে এখানে আছে 0 1 1, বসাও 0 1 1। দেখো 2 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1। তুমি দেখবা 1 কোন কোন গুলোর নিচে আছে। দেখো 2 এর নিচে আছে, 1 এর নিচে 1 আছে। তার মানে দুইটাকে যোগ করে দাও, দুইটাকে যোগ করলে কত হবে? 3। রেডিক্স এর বরাবর রেডিক্স দিব আমরা। পরে দেখো আবার 1 0 1, 1 0 1 তুমি বসাও। 1 0 1 মানে কি বলো? 1 0 1 মানে কিন্তু তুমি দেখো 4 আর 1, এটা আর এটার নিচে 1, তার মানে এই দুইটাকে যোগ করে দিলে আমরা 5 হচ্ছে। সেম একইভাবে আমরা 1 ও বের করতে পারবো, 4 ও বের করতে পারবো। দেখো 4 এর মধ্যে কিন্তু 1 0 0, তার মানে 4 এর বরাবর 1 আছে, তার মানে এটার মান হচ্ছে 4। তার মানে তুমি মনে রাখবা, যদি 4 এর বরাবর 1 থাকতো বাকিগুলো 0 থাকতো সেটার মান হতো 4। যদি 2 এর বরাবর 1 থাকতো বাকিগুলো 0 থাকতো সেটার মান হতো 2। যদি 1 এর বরাবর 1 থাকতো বাকিগুলো 0 থাকতো সেটার মান হইতো 1। তুমি এভাবে বসায় বসাও করে ফেলতে পারো। কি বলছি বুঝছো? তো তুমি যদি এই যে আমার এই বাইনারিটা বুঝতে পারো, তোমার অক্টাল বুঝতে কিন্তু আশা করি কোনো সমস্যা নাই। দেখো তোমার বাইনারি থেকে যখন হেক্সাডেসিমাল যদি বলতাম, এটার সাথে মিল করে আমরা যদি এটা যদি বুঝতে পারি বাইনারিটা, বাইনারি পারলে তুমি হেক্সাডেসিমালও পারবা। হেক্সাডেসিমাল কোনো ব্যাপার কিনা তুমি বলো? হেক্সাডেসিমাল মানে বলছি 4 বিটের কোড। হেক্সা কয় বিট নিয়ে কাজ করে? 4 বিট। তাহলে তুমি সুন্দর করে কি করবা? 4 বিটের কোড লিখবা। 4 বিটের কোডটা কি লিখবো আমরা? এই যে দেখো 1 2 4 8, এই মানটা লিখবা। এই মানটা লেখার পর তারপর এটা বের করবা। চলো আমরা একটু দেখি, আমরা একটু খেয়াল করি। এটা দাঁড়াও একটা মিনিট, এখান থেকে ওকে। দেখো এই মানটা আমরা বের করলাম। বের করার পর এখন তুমি দেখো এই মানটাকে লেখার পর দেখো আমরা এদিক থেকে হেক্সা বলছি, তাহলে হেক্সা বললে অবশ্যই 4 বিট করে নিব না? তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ওই পাশে আরো শূন্য শূন্য দিব। আমি যদি এখান থেকে দেখাচ্ছি তারপরে তোমাদের আবার ওইখান থেকে দেখাই দিচ্ছি। এই যে শর্ট, এখানে একটা শূন্য দিয়ে তোমার পূরণ করতে হবে। তাহলে তুমি দেখো অক্টাল মানে 3 বিট বলছি, হেক্সা মানে 4 বিট বলছি, তুমি এটা খেয়াল রাখবা তাহলে হয়ে যাবে। দেখো তুমি এই যে দেখো এখানে তাই করছি কিনা। না, এটা যদিও আমি একটু ঠিক করে দিই, দাঁড়াও। এখানে 0 0 0 তিনটা ডিজিট আছে। আচ্ছা, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এখানের মধ্যে সেম ভাবে কিন্তু আমরা পূরণ করছি অবশ্যই ডান দিক থেকে বাম দিকে। দেখো আমরা কিন্তু ডান দিক থেকে বাম দিকে চারটা চারটা করে ভাগ করছি। এখানে শর্ট ছিল তিনটা, তাই তিনটা শূন্য দিয়ে আমরা পূরণ করছি। এবার তুমি দেখো এই মানটাকে যদি তুমি এখানে বসাইতে, দেখো 0 0, আমি অন্য কালার কালি নেই, 0 0 0 1। তাহলে দেখো শুধুমাত্র 1 এর নিচে 1 থাকার মানে হচ্ছে এটা 1। কি বলছি বুঝছো? তাহলে দেখো এর পরেরটা কি? 1 1 0 0।
আচ্ছা বলো 8 আর 4 যোগ করলে কত হয়? 12 না? 12 মানে হেক্সাডেসিমালে কিন্তু 12 এখানে লেখা যাবে না। 12 মানে হেক্সাডেসিমালে 10 মানে যদি এ হয়, 11 মানে যদি বি হয়, 12 মানে কিন্তু সি, আমরা সি দিব। ঠিক সেম একই ভাবে আমরা যদি এখানে এটা করতাম, দেখো 1011 1011 যদি দিতাম, 11 যদি দিতাম, তাহলে দেখো 1011 করলে 8 আর 2 10 আর 1 11, 11 মানে কত বলো? বি। এই যে দেখো বি লিখলাম। তারপর তুমি দেখো 1010, আমরা 1010 যদি করতাম, তাহলে দেখো 8 আর 2 কত? 10, 10 হইতো 10 কে আমরা দিলাম। সেম একই ভাবে আমরা যদি বলতাম 011, দেখো এখানে এখানে কি এখানে লাস্ট একটা মনে হয় 0 আছে না? ওকে ফাইন, দাঁড়াও একটা মিনিট। এখানে হ্যাঁ একটা শর্ট ছিল। ওকে এখানে একটা 0 ছিল, তার মানে 0110 এরকম ছিল। তাহলে দেখো মাঝখানে দুইটা মানে কিন্তু 6। বুঝতে পারছি? তাহলে তুমি দেখো, আমি যদি তোমাকে বলি বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে অক্টালে তুমি খেয়াল রাখবা 3 বিট করে নিবা, 3 বিট করে বসায় বসায় সুন্দর করে মান বের করে ফেলবা। সেম একইভাবে বাইনারি থেকে যখন তুমি হেক্সা করবা 4 বিট করে নিবা, 4 বিট করে সাজানোর পর তুমি এভাবে করে মান বের করবা। বুঝে গেছে? আশা করি তোমরা বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল বুঝতে পারছো। বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল বুঝতে পারলে ওই দুটো আর কোনো ব্যাপারই না। তার মানে এটার উল্টা ভার্সন। একটু আগে তোমাকে বাইনারি মান দেওয়া ছিল, তোমাকে বের করতে হয়েছে অক্টাল মান, এখন তোমাকে এই অক্টাল মান দেওয়া থাকবে, বাইনারি মান বের করতে হবে। তো সেটাও একটু দেখি চলো। তোমরা যদি এই দুটো বুঝতে পারো, এই দুটো কোনো ব্যাপারই না। তো তুমি সেম ভাবে যে কাজটা করবা, তোমাকে যদি অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলে, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে বলছে, তাহলে অক্টাল জানি কয় বিট নিয়ে কাজ করে বলো তো? 3 বিট। তো সেম কাজ করবা। 3 বিট মানে কি বলো? 3 বিট মানে, আমি একটু অন্য কালার কালি কলম নেই, এখানে হচ্ছে 1, ওকে এখানে হচ্ছে 1, 3 বিট যেহেতু বলছে 1 to 4 হবে না বলো? তো 1 to 4 কোড নিলাম। কোড নেওয়ার পর তুমি এখন বলবা, যেহেতু এখানে একটু আগে আমার এরকম বাইনারি মান দেওয়া ছিল, এই মানগুলো তুমি বের করছো, এখন এই মানগুলো দেওয়া আছে, এই মানগুলো বের করতে হবে, উল্টা কাজ করতে হবে। তাহলে তুমি দেখো 3 এর মানটা বের করবা। 3 এর মান বের করার জন্য দেখো এই দিকে তাকাও, কোডের মধ্যে দেখো কোনটা কোনটা যোগ করলে 3 হবে। দেখো 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে 2 আর 1 যোগ করলে যেহেতু 3 হচ্ছে, এই দুইটার নিচে তুমি 1 1 দিয়ে দাও, তাহলে এটা নিচে কি বলো? 0। তাহলে তোমার এখানে কি আসলো বলো? 0 1 1। আশা করি তোমরা 3 এর মান বের করতে পারছো। তারপরে দেখো এখানে আছে 7 বা 7, 7 এর মান কোনটা কোনটা যোগ করলে 7 হয়? দেখো 4 2 6 আর 1 7, তার মানে এই তিনটা যোগ করলে তো আমার 7 হচ্ছে। তাহলে আমরা দেখো 7 এর মান এটা। 5 এর মান বলো কোনটা কোনটা যোগ করলে? এইটা আর এটা যোগ করলে, তাহলে এই দুটার নিচে 1 দিয়ে দাও, বাকিটার নিচে আন্ডা দিয়ে দাও, শেষ। তাহলে দেখো 101। রেডিক্স এর বরাবর রেডিক্স দিতে কিন্তু ভুলো না। তারপরে রেডিক্স এর বরাবর রেডিক্স দিতে কিন্তু ভুলো না। তারপর হচ্ছে কি 2 এর বরাবর যদি আমরা দেখি, 2 এর মান কত? শুধুমাত্র 2 এর বরাবর 1 দিব, বাকিগুলোর নিচে কি দিব? 0 দিব। ক্লিয়ার কিনা বলো? তারপর হচ্ছে 4 এর মানটা কি? 4 এর মানটা দেখো শুধুমাত্র 4 এর বরাবর 1 দিব, বাকিগুলো কি? 0 দিব। এটাই হচ্ছে এটার অ্যান্সার। সহজ না বলো? তাহলে তুমি যদি এটা বুঝতে পারো, এটা কোনো ব্যাপার কিনা বলো? তোমাকে বলছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, সেম নিয়ম। একটু আগে এই মান দেওয়া ছিল, এটা বের করছে, এখন এই মান দেওয়া আছে, এটা বের করতে হবে, দ্যাটস ইট, জাস্ট উল্টা কাজ। কি বলছে বোঝা গেছে? তাহলে চলো আমরা একটু দেখি, যদি উল্টা কাজ 3 এর মান, যদি যেহেতু এখানে হেক্সাডেসিমাল বলছে, কি বলছে বলো? হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল মানে কি বলো? হেক্সাডেসিমাল মানে হচ্ছে তোমার কোড কত বলো? 1 2 4 8, এই কোড থেকে বের করতে হবে। একটা সময় তোমার কোডও লাগবে না, তুমি কোড ছাড়াই তো করতে পারবা। তাহলে দেখো 3 এর মান বের করতে বলছে। 3 এর মান কোনটা কোনটা? এইটা আর এটা যোগ করলে 3 হবে না? আর বাকিগুলো কি লাগতেছে? তাহলে বাকিগুলো লাগতেছে না, মানে হচ্ছে 0 0 দিয়ে দিলাম। তাহলে 5 এর মান কত কত হবে বলো? 4 আর 1 এই দুটাকে যোগ করলে 5 হবে। বাকিগুলো কি বলো? 0 0 দিয়ে দিতে পারি। দেখো 5 এর মান কিন্তু এটা। ডি মানে কত তুমি জানো বলো? হেক্সাডেসিমালে এ মানে হচ্ছে কত ছিল বলো? 10। বি মানে কত ছিল বলো? 11। সি মানে কত ছিল? 12। ডি মানে কিন্তু 13। তাহলে 13, 13 এর মান বের করবা। 13 মানে কত? 8 8 4 12 আর 1 13, এটা কি লাগবে না? তাহলে বলো 1101। দেখো তাই কিন্তু করছি। রেডিক্স এর বরাবর রেডিক্স দিতে ভুলো না। তারপরে 4 এর মান বের করছে, এফ মানে কিন্তু তুমি জানো 15, তাহলে 15 মান বের করতে গেলে সবগুলোই লাগবে তোমার। তাহলে দেখো এই যে সবগুলাই। বোঝা গেছে? কঠিন কিছু বলো? কঠিন কিছু কিনা? এগুলো সহজ জিনিস, আজকের পর আর কোনো সমস্যা হবে না আশা করি। তারপরে তোমাদের এগুলো সৃজনশীল কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আশা করি তোমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা কিভাবে বানায়, অক্টাল থেকে বাইনারি ও হেক্সা থেকে বাইনারি কেমনে বানায়, এটা বুঝতে পারছো। তোমরা যদি এটা বুঝতে পারো, এটার পরের অঙ্কটা আরো সহজ। সহজ মানে কি? তোমাকে যদি বলা হয় সেম অঙ্কটাই যদি বলতো, মনে করো অক্টাল থেকে তোমাকে বললাম, অক্টাল থেকে হেক্সা বানাইতে বলছি, আর একটা কি হেক্সা থেকে মনে করো অক্টাল বানাইতে বলছি, বাইনারি না, আমি বলছি
অক্টাল থেকে হেক্সা, আর এটাকে বলছি হেক্সা থেকে অক্টাল। যদি এরকম কোনো ম্যাথ থাকে তখন তুমি খেয়াল করো কি করবা। তখন তোমার যে কাজ করতে হবে, তুমি সেম কাজটাই তোমার করতে হবে। তুমি এই যে বাইনারি মান বের করছো না, তার মানে তোমার তখন জাস্ট দুইটা অঙ্কের রিমিক্স ভার্সন হবে। কেমনে হবে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তুমি জাস্ট মনে রাখবা যে অক্টাল থেকে হেক্সা, আমি কোশ্চেনটা বের করতেছি, ওয়েট করো। যেমন মনে করো এটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো। সেম নিয়মে যদি আমরা করতাম, যেমন এখানে বলছে হেক্সাডেসিমাল সংখ্যাটা কি বলো, জিরো, দুঃখিত, আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যাটা বলি, এখানে কত, 0 8 B.F.C.D। তাহলে তুমি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কি বানাইতে বলছে বলো, অক্টাল সংখ্যায় বানাইতে বলছে। তাহলে এটা তো সরাসরি বানানো যাবে না, তাহলে তুমি কি করবা জানো, এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আগে বাইনারিতে রূপান্তর করবা। তো তুমি নিজেকে কোশ্চেন করো, হেক্সা থেকে বাইনারি, আচ্ছা হেক্সা জানি কয় বিট নিয়ে কাজ করে, 4 বিট না? তাহলে তুমি কোন কোন কোড নিবা বলো, 1 2 4 8 এই কোড নিবা না? তো সুন্দর করে এই কোড লিখে ফেলবা। লিখে ফেলার পর তারপরে তুমি এটার মান বের করবা। জিরোর মান অবশ্যই কিন্তু, যদি মনে করো এই জিরোটা এখানে থাকতো, অবশ্যই কিন্তু জিরোর মান হেক্সা বললে কিন্তু এখানে 4টা জিরো দিতে হবে। এই জায়গায় এটা জিরোটা দেওয়ার কারণই হচ্ছে, এখানে অনেকে ভুল করো যে জিরোর মানে, এখানে জিরোর কোনো মান নেই, অনেকে করো কি একটা জিরো দাও না। সাবধান, মনে রাখবা হেক্সা মানে 4টা জিরো, অক্টাল হলে কয়টা জিরো দিতাম, 3টা জিরো দিতাম। আমি জিরোটা এর জন্য দিছি। জিরো মানে অবশ্যই এখানে কয়টা জিরো দিতাম, 4টা জিরো দিতে হবে, কারণ এটা হেক্সা থেকে তুমি বাইনারি বানাচ্ছ। 8 মানে কত, তাহলে এখানে কয়টা জিরো, 1 2 3 4। তারপরে বলো 8 মানে কি, 8 মানে কি এই যে এইগুলো না, তাহলে বলো 1 0 0 0। বি মানে কত, 11, 8 9 10 11, তার মানে এখানে পাচ্ছি 1011। রেডিক্স এর বরাবর, এফ মানে 15, 15 মানে সবগুলো লাগবে। সি মানে 12, 12 মানে প্রথম দুইটা লাগবে, 8 8 4 12, পরের দুইটা লাগবে না। ডি মানে হচ্ছে কত বলো, 13 ছিল না, তাহলে 8 8 4 12 আর 1 13, তার মানে কত পাইছি, 1101। এটা তো একটু আগে আমরা করছি না? তাহলে তুমি আগে কি করবা, হেক্সা থেকে বাইনারি বানাইলা। এবার তুমি দেখো, তুমি পাইছো হচ্ছে বাইনারি মান, তোমার লাগবে কি মান বলো, অক্টাল মান। আচ্ছা তুমি বলো তো অক্টাল কয় বিট নিয়ে কাজ করে, অক্টাল কিন্তু 3 বিট নিয়ে কাজ করে। তার মানে তুমি এই বাইনারি থেকে এখন কি বানাবা, অক্টাল বানাবা। তাহলে হেক্সা থেকে বাইনারি আমরা 4 বিট করে বানালাম, বাইনারি থেকে অক্টাল আমরা কয় বিট করে নিব, 3 বিট। তার মানে তুমি এই মানটাকেই সাজায় লিখবা, সাজায় লিখে এটাকে 3 বিট 3 বিট করে করবা। তাহলে সাজায় লিখলাম, মনে করো আমরা সাজায় লিখলাম, আমি সাজায় লিখি না, তোমরা সাজায় লিখবা পরীক্ষার খাতায়। এরপর তুমি সেম একইভাবে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 সাজায় লিখলাম। সাজায় লেখার পরে পরে কি এটার মান বের করতে পারবা না? 3 বিট মানে কোন কোন কোড বলো, 1 2 4 এই কোড না? হ্যাঁ, কোনো ব্যাপার কিনা বলো। তাহলে জিরো তো এটা জিরোই, এটা তো কোনো মান নাই, তাই না? এখানে কত আছে বলো, 0 1 0, 2 এর বরাবর 1, 2 এর বরাবর 1 মানে কত, শুধুমাত্র এটার মান হচ্ছে 2, তাই না? তাহলে এটার মান কত বলো, এটার মান কিন্তু দেখো 0 0 1, লাস্টেরটা 1 মানে কত, লাস্টেরটা 1 মানে হচ্ছে, এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে 1। তারপরে 0 1 1, এটা মানে আসবে হচ্ছে 3, তাই না? লাস্টের দুইটা মানে 3, বলো তিনটা মানে কত, 7। এরকম করে তোমরা সেম ভাবে বের করে ফেলবা। তোমাদেরকে বলছি না একটু আগে যে এটা দুইটা অঙ্কের রিমিক্স ভার্সন, আর কিচ্ছু না। তা তুমি একটু খেয়াল করে দেখো এটা কি বুঝতে কোনো সমস্যা আছে কিনা। তার মানে আমরা এখানে যে সলভটা করছি, সলভটার মধ্যে কিন্তু সেই কাজই করছি। দেখো তুমি সেম ভাবে যদি তোমরা এটা বুঝতে পারো, এই যে খেয়াল করো, তুমি প্রথমে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে বানাইছি, বাইনারি মানটাকে সাজায় লিখছি, সাজায় লিখে সুন্দর করে এটাকে কয় বিট করে করছি, 3 বিট করে করছি। বুঝে গেছে? তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এরপর হচ্ছে তোমাদের অক্টাল সংখ্যা থেকে যদি সেম ভাবে হেক্সাডেসিমাল মান বের করতে বলতাম, তাহলে সেটা আমরা কিভাবে করতাম, তো সেটাও কিন্তু তুমি পারবা। দেখো কিভাবে কিভাবে করব। অক্টাল থেকে হেক্সাডেসিমাল বের করতে বলে সেম, আগে অক্টাল থেকে বাইনারিতে বের করবা। অক্টাল থেকে বাইনারিতে তুমি কয় বিট করে জানো বলো, অক্টাল 3 বিট নিয়ে। তাহলে তুমি যদি অক্টাল থেকে বাইনারিতে করো, তাহলে তুমি দেখো অক্টাল থেকে আমি যদি বলি অক্টাল থেকে বাইনারি, তাহলে অক্টাল থেকে যদি বাইনারি বানাও, অক্টাল কয় বিট নিয়ে কাজ করে, 3 বিট, তাহলে তুমি 3 বিট করে করবা। তারপরে তুমি সেটাকে হেক্সাডেসিমালে বানাবা। তাহলে বাইনারি থেকে হেক্সা আবার কয় বিট, 4 বিট। সেম দেখো সেম কাজ করছি কিনা। এই যে অক্টাল থেকে বাইনারি আমরা 3 বিট করে নিলাম, 3 বিট করে নিলাম, সুন্দর করে এটাকে সাজায় লিখবা। সাজায় লেখার পরে এটাকে কি করবা বলো, এই যে এখানে কিন্তু, এখানে দাঁড়া আমি একটু নেই, এই যে এখানে কিন্তু 3টা জিরো আছে, যদিও কালারের মধ্যে পড়ে গেছে তাই বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু এই যে দেখো তুমি সেম মানটাকে সাজায়, তার মানে এখানে যদি আমরা করতাম যে বাইনারি থেকে যখন হেক্সা করতাম, হেক্সা মানে 4 বিট, তার মানে এখানে কিন্তু 4টা 4টা করে নিছি। এই যে দেখো 4টা 4টা করে ভাগ করছি, ঠিক আছে কিনা বলো। তারপরে তুমি 4টা 4টা করে বললেই তো 1 2 4 8 এই কোড নিতা, এই কোড নিয়ে তারপরে তুমি করতা। আমি একটু অন্য কালার কালি কলম নেই, 1 2 4 8 এই কোড দিয়ে কিন্তু তুমি করে ফেলতে পারতাম। তাহলে আশা করি তোমরা
12টা নাম্বার সিস্টেমের যে প্যাটার্ন গুলো ছিল সেইগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো। 12টা নাম্বার সিস্টেমের প্যাটার্ন যদি তুমি বুঝতে পারো, তোমার এখান থেকে সৃজনশীলের মধ্যে তোমাদের আসবেই। এখান থেকে একটা আসবে আর পরিপূরক থেকে একটা আসবে। যদি আমি পরিপূরকের শর্টকাট টেকনিকটা এখন আমি তোমাদেরকে দেখাই দিব। পরিপূরক একদম ইজি। আজকে আমরা এইটা করলাম, পরবর্তীতে আমরা কিন্তু এগুলোর প্র্যাকটিস গুলো করবো, যেগুলো সৃজনশীলে কিভাবে আসে। তোমরা জানো যে লাস্ট ইয়ার 2023 সালের কিন্তু কোশ্চেন অনেক কঠিন হয়েছে। শুধু ঢাকা বোর্ড মোটামুটি সহজ এভারেজ কোশ্চেন করছে, অনেকগুলো বোর্ডের মধ্যে কিন্তু একটু জটিল কোশ্চেন করছে। তো আমরা সেগুলো কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস গুলো করব। ওকে, তো আশা করি তোমরা এখানে যতটুকু পড়াইছি ততটুকু তোমরা বুঝে ফেলছো। এবার আমরা পরিপূরকে যাব। পরিপূরকে যাওয়ার আগে অল্প একটু কথা তোমাদের সাথে বলে নিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা যারা যারা আমাদের এই কোর্সে মানে এইচএসসি 2024 ব্যাচের রিভিশন প্রোগ্রামে যারা যারা এনরোল করছো, তাদের কিন্তু সবাইকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে এসএমএস করে। তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে তোমরা এই যে আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু রেকর্ড বা ক্লাসের লেকচারগুলো কিন্তু সেখানে আপলোড করা থাকবে। এবং প্রত্যেকটা লেকচারের পরবর্তীতে তোমাদের এই প্রত্যেকটা লেকচারের উপর একটা ই মডেল টেস্ট নিব আমরা। ই মডেল টেস্ট ওটাও কিন্তু তোমরা জানো যে www.emodeltest.com এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ই মডেল টেস্ট গুলো কিন্তু দিতে পারবে। আর যেহেতু আমাদের হচ্ছে কোর্স কেবল শুরু হলো, এর জন্য আমাদের কিন্তু আমাদের এই যে তোমরা ফেসবুক লাইভে যারা দেখতে পাচ্ছ, ফেসবুক লাইভে কিন্তু আশা করি এখানে আজকে এখন ফ্রি আছে। যারা যারা এনরোল করো না দ্রুত এনরোল করে ফেলবা। আশা করি তোমাদেরকে সাথে নিয়ে খুব সুন্দর একটা রিভিশন করে আমরা তোমাদেরকে ওরকম ভাবে তোমাদেরকে গুছাই দিব, যাতে করে তোমাদের পরীক্ষার মধ্যে আর কোনো প্যারা না হয়। ওকে, চলো আমরা এখন একটু পরিপূরকটা দেখে ফেলি। পরিপূরকটা দেখার আগে আমরা যদি একটু দেখি পরিপূরক আসলে কাকে বলে, যদি তোমাকে একটু বলি। এখান থেকে অনেক কিছু জানা লাগে না, পরিপূরক জানার জন্য শুধুমাত্র কিভাবে করে এই জিনিসটুকু জানতে পারলেই চলে। ঠিক আছে, চলো আমরা একটু দেখি পরিপূরক কাকে বলে। আমি বলছি ঋণাত্মক মান বের করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বলে কি বলে, পরিপূরক, তাই না? তাহলে দেখো, ঋণাত্মক মান বের করার জন্য তার মানে তুমি কোনো নেগেটিভ সংখ্যার মান জানো না। তুমি মনে রাখবা, কোনো নেগেটিভ সংখ্যার মান জানো না তার মানে কি? তার মানে হচ্ছে আমরা সকল পজিটিভ সংখ্যার মান জানি। কিভাবে সকল পজিটিভ সংখ্যার মান জানি? দেখো, এই যে একটু আগে একটা তোমাদের কোড শিখেছিলাম না, 1 2 4 8 16 32 64 128, এই কোড দিয়ে কিন্তু তুমি সকল পজিটিভ সংখ্যার মান বের করতে পারবা। কিভাবে? যেমন আমি তোমাকে বললাম 20-এর মান বের করো, তো তুমি খেয়াল করো একটু আগে কোড শিখছিলাম কত, বলো 1 2 4 8। আচ্ছা যোগ করো তো, 8 আর 4 12, 13 14 15, 20 কি হচ্ছে? 20 হচ্ছে না। তাহলে 20 বানানোর জন্য নিশ্চয়ই পরের কোড লাগবে। তাহলে 8 এর পরের কোড কত, বলো 16। 16 না লাগতেছে। এবার তুমি দেখো কোনটা কোনটা যোগ করলে 20 হবে। দেখো 16 আর 4 যোগ করলে 20 হবে না? তাহলে এগুলো কি লাগতেছে বলো? এগুলো লাগতেছে না, তাহলে এগুলোর নিচে আন্ডা বসাই দিবা। এবার তুমি কি করবা, সুন্দর করে 1 0 1 0 0 লিখবা। লেখার পর তার মানে এটাই হচ্ছে 20-এর যে মানটা পাই ওই মানটাকে আমরা কি বলি জানো? ওই মানটাকে আমরা বলি প্রকৃত মান। কি মান বলি বলো? প্রকৃত মান। মনে রাখবা, পরিপূরক করার সময় তুমি যে কাজটা করবা, তুমি আগেই দেখবা যে প্রকৃত মানটা পাইছো সেই মানটা কত বিটে পাইছো সেটা দেখবা। সেই মানটা দেখো 1 2 3 4 5, 5 বিটে পাইছি। তার মানে এটা মনে রাখবো, এটা যদি তোমাকে 8 বিট নাও বলে তাও কিন্তু এটাকে 8 বিট বানাইতে হবে। কারণ আমরা জানি এক ক্যারেক্টার ইকুয়াল টু কয়টা, 8টা বিট। তার মানে এটা সাধারণত 8 বিট দিয়ে পরীক্ষায় আসে। তারপরেও যদি তোমাদের একটু বেশি কঠিন করে তখন 16 বিটেরটা দেয়। 16 বিট সাধারণত খুব কম আসে। তারপর আমরা 8 বিটেরটা শিখবো। তাহলে চলো 1 2 3 4 5 6 7 8, তোমাকে এটাই হচ্ছে কি পজিটিভ 20-এর মান বের করলাম। এখন তোমাকে সেম ভাবে যদি 50-এর মান বের করতে বলা হতো, 50-এর মান বের করতে গেলে দেখো 1 2 4 8 16 পর্যন্ত নিলে সবগুলো যোগ করলে কিন্তু 50 হবে না। তখন তোমার কি করতে হবে, 16-র পরের যে কোডটা সেটাও দরকার হচ্ছে। তাহলে 32 দরকার হচ্ছে। তাহলে 32 আর 16 কত, 48 আর 2 কত, বলো 50। তার মানে 50-এর যে মানটা কত পাচ্ছি বলো, 1 1 0 0 1 0। তাহলে এটা হচ্ছে এটার প্রকৃত মান বা সাইন ম্যাগনিটিউড বলে এটাকে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা করে ফেললাম। তাহলে দেখো এভাবে করে যে কোনো পজিটিভ সংখ্যার মান কিন্তু আমরা বের করতে পারবো। কিন্তু তোমাকে পরীক্ষার হলে এই পজিটিভ সংখ্যার মান বের করতে বলবে না, পরীক্ষার হলে বলবে -20-এর মান বের করো। এই -20-এর মান বের করার জন্যই মূলত আমরা দুইটা স্টেপ করি, একটা হচ্ছে 1-এর পরিপূরক, একটা হচ্ছে 2-এর পরিপূরক। 1-এর পরিপূরকের সংজ্ঞা তোমাদের অটোমেটিক হয়ে যাবে। এখানে আমি অনেক কিছু লিখছি, দেখো দরকারই নেই, তোমরা এখানে তাকাও। মনে রাখবা 1-এর পরিপূরক মানে হচ্ছে আমরা যে প্রকৃত মানটা পাইছি সেই প্রকৃত মানটাকে সুন্দর করে এরকম তীর চিহ্ন দিয়ে নিবা, তাহলে করতে সুবিধা হয়। তীর চিহ্ন দেওয়ার পর যে প্রকৃত মানটাকে পাইছো সেটাকে বিপরীতকরণ করবা।
তোমার মাইনাসের মান বের করার জন্য তোমাকে একের পরিপূরকও করতে হবে, দুইয়ের পরিপূরকও করতে হবে। একের পরিপূরক কথার মানে যে প্রকৃত মানটাকে পাইছো সেই মানটাকে জাস্ট বিপরীতকরণ করবা। বিপরীত মানে কি? 0 থাকলে 1, 1 থাকলে 0, তার মানে তুমি সুন্দর করে বিপরীতকরণ করে দাও। এই বিপরীতকরণ করাকে আমরা বলি একের পরিপূরক। তার মানে আমরা কি বলতে পারি না প্রকৃত মানকে বিপরীতকরণ করে কি পাই? একের পরিপূরক পাই। তাহলে এটাকে আমরা বলতে পারি একের পরিপূরক। সংজ্ঞা কিন্তু আমাদের অটো হয়ে গেছে। একের পরিপূরক মানে হচ্ছে কি? প্রকৃত মানকে বিপরীতকরণ, তাই বলছি। তাহলে তোমাদের যদি কখনো সংজ্ঞা আসে যে একের পরিপূরক কাকে বলে, আমরা পারবো আশা করি। এইবার তুমি দেখো, তোমার যদি মাইনাসের মান বের করতে হয়, আমি বলছি একের পরিপূরকও করা লাগবে, দুইয়ের পরিপূরকও করা লাগবে। দুইয়ের পরিপূরক মানে হচ্ছে কি? দেখো, দুইয়ের পরিপূরক মানে হচ্ছে যে প্রকৃত মানটা পাইছো, এটাকে বিপরীতকরণ করার পর এটার সাথে এক যোগ করবা। যোগের সময় তোমরা সিস্টেম জানো, মনে রাখবা। এখানে অনেকেই ভুল করো। যোগের সময় তোমরা মনে রাখবা শুধুমাত্র নিচের 2 লাইন যোগ করতে হয়, ঠিক আছে? উপরের লাইন না। এর জন্য আমি তীর চিহ্ন দিয়ে করছি। তীর চিহ্ন কেন দিবা? কারণ তীর চিহ্ন না দিলে পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য তীর চিহ্নটা দিয়ে নিবা। এখন তুমি এটাকে যোগ করো। যোগের সময় আমরা জানি 2টাকে যোগ করলে 10, 3টাকে যোগ করলে 11। শুধু এতটুকু মনে রাখবা। বলো 2টাকে যোগ করলে 10, 3টাকে যোগ করলে 11। তা 2টাকে যোগ করলে কত? 10, 10 এর শূন্য, হাতে কত? 1। সে একটা যদি তুমি এখানে দিতা মনে মনে, তাহলে 2টাকে যোগ করলে 10, 10 এর শূন্য, হাতে হচ্ছে 1, সে একটা এখানে দিলাম। 0 আর 1 যোগ করলে কি? 1। বাকি দেখো 1 0 1 1 1 বসে গেল না? এটা কার মান বলো? এটা হচ্ছে তোমার -20 এর মান। তা আশা করি তোমরা -20 এর মান যদি বের করতে পারো, -50 এর মান বের করতে পারবা না? একদম ইজি। সেম ভাবে -50 এর মান তোমরা কি করবা? এটাকে বিপরীতকরণ করবা। বিপরীতকরণ করি, চলো বিপরীতকরণ করি। 1 1 0 0 1 1 0 1, সাথে যোগ করবা কত? 1। এই দুইটা লাইনকে যোগ করতে হয়, যোগ করো। তো দুইটা লাইনকে যোগ করলে, 2টাকে যোগ করলে 10, 10 এর শূন্য, হাতে হচ্ছে 1। 0 আর 1 যোগ করলে 1 1 বসাইলা। তারপরে কি? বাকি সবগুলো তো এখানে বসেই যাবে। এখানে 1 0 0 1 1। এটা বলো তো কার মান? এটাই হচ্ছে -50 এর মান। তারপরে তোমাদেরকে দেখো, একটু জিনিস জানলে তোমাদের পরিপূরক অঙ্ক পারা যায়। পরিপূরক অঙ্ক একেবারে সহজভাবে আসে। কিভাবে আসে সেগুলো আমরা পরবর্তীতে কোনো সেশনের মধ্যে তোমাদেরকে দেখাবো। তাহলে যদি তোমাদের এটা অবজেক্টিভের জন্য আসে, আমি তোমাদের অবজেক্টিভের শর্টকাট টেকনিকটাও শিখিয়ে দিচ্ছি। অবজেক্টিভের জন্য আসলে তোমরা কিভাবে করবা সেটা বলে দিচ্ছি, তাহলে তোমরা সৃজনশীল এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবা আশা করি। যেমন তোমাকে বললো -20 এর মান বের করো, তাহলে -20 এর মান বের করতে বললে তুমি কি করবা? তুমি কি জানো? -20 এর মান তো জানো না, তুমি কার মান জানো? +20 এর মান। তা +20 এর মান সুন্দর করে কিউট করে লিখবা। বলো 0 0 0 1 0 1 0 0। লেখার পর তুমি কি করতা? নরমালি পরীক্ষার হল অবজেক্টিভে আসলে তুমি এটাকে উল্টাইতা, উল্টে এক যোগ করে তারপরে করতা, তাই না? কিন্তু এখানে আমরা সেই কাজ করব না। মনে রাখবা, যে কোনো নেগেটিভ সংখ্যা বের করার শর্টকাট টেকনিকটা হচ্ছে আমি ডিরেক্ট বের করে ফেলতে পারি একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, এই দুইটা লাইন করা বাদে। তাহলে এই লাইনটাকে আমরা একের পরিপূরক বলছি, এই লাইনটাকে আমরা কি বলবো? দুইয়ের পরিপূরক বলবো। ঠিক আছে? তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, ডিরেক্ট মাইনাসের মান বের করার সিস্টেমটা আমরা তোমাদেরকে এর আগেও কোনো একটা ভিডিওর মধ্যে হয়তো আমি বলছিলাম। তুমি সুন্দর করে যে প্রকৃত মানটা পাইছো সেই প্রকৃত মানটাকে ডান দিক থেকে দেখবা। ডান দিক থেকে দেখতে দেখতে আসবা যে প্রথম 1 কোথায় আছে, সে প্রথম 1 বরাবর সব সেম টু সেম ডিজিট বসায় দিবা, তারপরের ডিজিট গুলোকে জাস্ট উল্টে দিবা। দেখো তো এটার সাথে এটা মিলছে কিনা? মিলে যাবে। দেখো 1 1 1 0 1 1 0 0। সেম একইভাবে তোমরা -50 মান বের করতে পারবা। সো আজকে তোমাদেরকে এই টপিকগুলো করালাম। ইনশাল্লাহ পরবর্তী যেগুলা ক্লাসগুলো আছে সেগুলোর মধ্যে আমরা বাকি টপিকগুলো কভার করব, এবং তোমাদের এখানের মধ্যে সৃজনশীল বলো বা অন্যান্য যেগুলো ইমপ্লিমেন্ট কিভাবে করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দিব। সো আশা করি আজকে তোমরা ক্লাসটা উপভোগ করছো, এবং তোমরা যদি এই ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে এখন কিন্তু মেনশন করে দিতে পারো, এবং তোমরা যারা যারা এখন আমাদের কোর্সে এনরোল করো নাই তারা কিন্তু এনরোল করে ফেলতে পারো। তোমাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ গোছানো একটা প্রস্তুতি হবে, এবং সুন্দর পরীক্ষার হলে যেন তোমাদেরকে মানে সাহস নিয়ে যেতে পারো এবং তোমরা সুন্দর করে পরীক্ষাগুলো দিতে পারো, সেটার কামনাই করব, এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা সেভাবে করে তৈরি করব। এখন ততক্ষণ তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নাও। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমাদের মনে হয় কেমিস্ট্রি ক্লাস হবে না? আচ্ছা, ইনশাল্লাহ এখন আমরা কেমিস্ট্রি ক্লাস করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।